स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আচ্ছা, লাস্ট ক্লাস আমাদের যেগুলো হয়েছিল, ক্লাসটা আমাদের অনেক মানে প্রায় এক সপ্তাহ তো ক্লাস হয়নি, মাঝখানে ছুটি ছিল। প্রত্যেকে কি অভ্যাস করেছেন মানে গীতার শ্লোকগুলো বা মানে স্তোত্র আমরা যেটা দেখেছি দেখা হয়েছে? গীতা স্তোত্রটা একটু দেখা হয়েছে স্যার, কিন্তু ওই স্তোত্রমালা থেকে কিছু দেখিনি। ও ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড চ্যাপ্টার আমরা গীতার পড়ছিলাম, তাই না? আপনারা পড়ছিলেন, আমি ভুলগুলোকে দেখছিলাম যে কি কি ভুল করছিলেন। হ্যাঁ স্যার। সেকেন্ড চ্যাপ্টার কত পর্যন্ত হয়েছিল মনে আছে? স্যার 34। ওকে, তার মধ্যে আমরা কি যেগুলো আমাদের 4 লাইনের শ্লোক সেগুলো কি বাদ দিয়েছিলাম? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে। আফটার 30 তাহলে 34, 35 থেকে পড়ুন একটা করে শ্লোক। তারপরে আমরা উপজাতি ছন্দের শ্লোক দেখছি। আমরা গত ক্লাসেও দেখেছিলাম উপজাতি ছন্দের শ্লোক কিভাবে পড়তে হয়, সেটা আমরা গত ক্লাসে দেখেছি, তাই না? সেগুলো আমরা এখানে অ্যাপ্লাই করবো এই শ্লোকগুলোতে, 4 লাইনের যে শ্লোকগুলো আছে। আচ্ছা, 35 থেকে তাহলে একজন করে পড়ুন। আচ্ছা, ফার্স্ট আচ্ছা, আনন্দ বিকাশ রায়, আপনি আজকে কি ফার্স্ট ক্লাস করছেন নাকি মানে অন্য কেউ এই অ্যাকাউন্টে জয়েন করেছেন? না, আমি ফার্স্ট ক্লাস নয় স্যার, প্রণাম নেবেন। অ্যাকচুয়ালি আমি 2-3টে ক্লাস মিস করে গেছি, আমার অফিসের মান্থ এন্ড ছিল, তাই আজকে একটু বাইরে আছি। আমি একটু বাড়ি পৌঁছে তখন আমি পার্টিসিপেট করতে পারি। আমি এখনো রাস্তায় আছি। ঠিক আছে। আচ্ছা, 35। হ্যাঁ স্যার। येषां च त्वं बहुमत भूत्वा ज्यास्यसि लाघवम् अवच्यवादांशं च बहुन् वदस्यति तवाहितः। হ্যাঁ, দেখুন, যখন আমরা নিজেরা যখন ফার্স্ট শ্লোক পড়ছেন, দেখুন শ্লোক পড়তে গেলে আপনাকে ফার্স্ট হচ্ছে প্রত্যেকটা অংশকে তো ভালো করে দেখতে হবে কি ওয়ার্ড আছে। তাহলে প্রত্যেকটা ওয়ার্ড আগে ভালো করে দেখুন, যদি অসুবিধা হয় প্রত্যেকটা ওয়ার্ড। আচ্ছা, স্পিকারটা অন আছে কার? শ্যামলবাবু, স্পিকারটা কাইন্ডলি অফ করুন। আচ্ছা ঠিক আছে, আমি অফ করে দিয়েছি। আচ্ছা, যখন নিজেরা শ্লোক পড়ছেন ফার্স্ট আপনাদেরকে মানে প্রত্যেকটা মানে অক্ষরকে ভালো করে ধ্যান দিতে হবে যে প্রত্যেকটা অক্ষর কি আছে, সেটা এবারে প্রত্যেকটা অক্ষর থেকে আসে প্রত্যেকটা শব্দ, তারপরে শ্লোক। তাহলে ফার্স্ট হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড আগে স্পষ্ট করে উচ্চারণ করতে হবে। ফার্স্ট ওয়ার্ড কি আছে? ভয়া। মানে জাস্ট এইভাবে আগে জাস্ট এমনি প্রত্যেকটা ওয়ার্ডকে দেখে নিন আগে কি আছে। ফার্স্ট একেবারে উইথ রিদিম আপনারা যখন বলার চেষ্টা করছেন তখন কিছু কিছু অক্ষর স্কিপ হয়ে যাচ্ছে, উচ্চারণে ভুল হচ্ছে, তো সেটা যাতে না হয় ফার্স্ট হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে দেখুন আগে। ভয়া, তারপরে দ্র, তাহলে ভয়া দ্র না দয় হ্রস্ব, তাহলে দু পারতম, তাহলে গোটা ওয়ার্ডটা কি হলো? ভয়া দ্রনা দুপারতম। ওকে, নেক্সট মম স্যান্তে, ম অনুসার দন্তেশ্বর যা ফেলা, মম স্য দন্তন্বয়তায় একার, স্যান্তে, মম স্যান্তে। লাইক ছোটবেলায় যেমন আপনারা ওই প্রথমে অক্ষর শিখেছিলেন, অক্ষর শেখার পরে
তারপরে আপনারা আমাদেরকে বলা হতো যে কল অ কল, জল অ জল, এইরকম ভাবে আমাদেরকে যে যে ওয়ার্ডে সমস্যা হবে সেগুলোকে আমাদেরকে ছোটবেলার স্টাইলে আমাদেরকে একটু উচ্চারণটা করে নিতে হবে, তারপরে আমাদেরকে শ্লোকটা বলার চেষ্টা করতে হবে, ঠিক আছে, যেখানে যেখানে সমস্যা হবে। নেক্সট, ত্বাম মহারথাহ ইয়েষাঞ্চ, ওটা হচ্ছে উঙ্গাই চ, ঠিক আছে। তো ইয়েষাঞ্চ ত্বম বহুমতো ভূত্বা ইয়াস্যসি লাঘবম। এইভাবে আগে প্রত্যেকটা ওয়ার্ড প্রোনাউন্সিয়েশন করে নেওয়ার পরে তারপরে আপনি রিদিমে পড়ুন যে ভয়াদ্রাণাদুপরতম মামস্যন্তে ত্বাম মহারথাঃ येषाञ्च त्वं बहुमतो भूत्वा यास्यसि लाघवम्। ওকে, আচ্ছা, আর একবার বলুন। ভয়াদ্রনাদপুরতং মহস্ত্বন্তে আচ্ছা, ত্বং ওয়ার্ডটা দেখুন কি আছে, মহারথঃ। মহাস্যান্তে নেই, ওটা একটু দেখুন কি আছে, অনুস্বার আছে, মম মম, মম স্যান্তে, মমস্ত্বন্তে। মম না, মম, আচ্ছা, আর বলছি, অনুস্বার না, মম স্যান্তে। বলুন। ভয়াদ্রনাদপুরত্বং মম সন্তে ত্বং মহারথঃ येषाञ्च त्वं बहुमतो ভূত্বা ইয়াস্যসি লাঘবম। এখানে কিছু কিছু হ্রস্ব দীর্ঘ সমস্যা এসছে, যেমন দেখুন, দেখুন হ্রস্ব এবং দীর্ঘ আপনাকে একেবারে ফ্রম দি বিগিনিং টিল দি এন্ড পুরোটাকেই, মানে পুরোটা অংশেই আপনাকে মেনটেন করতে হবে। আপনি মানে কি মধ্যে করছেন, শেষে যেমন মহারথা আকার আছে, তাহলে ওটাকেও টেনে তারপরে বিসর্গটা বলতে হবে। মানে শেষে অনেকেই করছেন মাঝে মধ্যে এরকম, শেষের যে দীর্ঘ অক্ষরটাকে সেটাকে স্কিপ করছেন, মানে মহারথা, শেষেরটাকেও বলতে হবে, ঠিক আছে। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো আমাদের হ্রস্ব দীর্ঘ আসবে পুরোটাকেই ঠিকঠাক মেনটেন করেই চলতে হবে। আচ্ছা, তো তাহলে দেখুন, ভয়াদ্রাণাদুপরতম, আরেকটা বলেছি যে অনুস্বারকে সন্ধি করে আমরা নাই বলতে পারি, আমরা অনুস্বারকে অ্যাটলিস্ট মকার বলবো, ঠিক আছে। এখন অনেকে বলছেন, মানে বাংলাতে যেমনটা বলা হয় তেমন বলছেন, আমরা সন্ধি না করে বলি, অসুবিধা নেই, অ্যাটলিস্ট মকার, অনুস্বার ইজ ইকুয়াল টু মকার, তাহলে ভয়াদ্রাণাদুপরতম, ওকে, যেখানে যেখানে অনুস্বার আসবে। ভয়াদ্রাণাদুপরতম মামস্যন্তে ত্বাম মহারথাঃ येषाञ्च त्वं बहुमतो भूत्वा यास्यसि लाघवम्। ওকে, ঠিক আছে। নেক্সট, ভবসিন্ধু দত্ত, শ্লোক নাম্বার 36। স্যার আমি একটু বাইরে আছি, একটু ওকে, অসুবিধা ওকে, আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে শুনুন, স্পিকারটাকে অফ করে দিন। আচ্ছা, নেক্সট বিষ্ণুপ্রিয়া ম্যাডাম, 36। হ্যাঁ স্যার। अवाच्य वादांश्च बहून् वदिष्यन्ति तवाहिताः निन्दन्तस्तव सामर्थ्यं ततो दुःखतरन्नु किम्। বাহ, খুব সুন্দর। জয়শ্রী ম্যাডাম, 37। জয়শ্রী ম্যাডাম, শোনা যাচ্ছে? ওকে, নেক্সট, জয়ন্ত পাল। কৃষ্ণেন্দু দত্ত, আচ্ছা, ঠিক আছে। 37। আচ্ছা, প্রত্যেকটা অক্ষর আগে ভালো করে দেখো, প্রত্যেকটা শব্দ ভালো করে বলো দেখি, তারপরে শ্লোকটা বলবে। প্র আকার আছে, তাই তো, তাহলে প্রা আকার বলো, প্রা। তা বলো প্রাপ্স্যসি।
Sasi. ওকে, নেক্সট। Shar. Shar. Sharga. Ji. অনুস্বার আছে, তাহলে স্বর্গম, তাই তো? Hai. আর Swargam. দন্তের স ব আছে, যুক্তাক্ষর, তার উচ্চারণ আমরা কেমন করব? স্বা, তাই তো? তাহলে স্বর্গম। Swargam. হুম, Ita. জিত্বা। Chitwa. হুম, Wa. Chitwa. Bo. Bo. Khase. আচ্ছা, ওটা কি আছে? ক্ষিয়, তাই তো? আমরা সংস্কৃতে ক্ষিয়কারের উচ্চারণটা কেমন করি? Kha. ক্ষ, ঠিক আছে? ক্ষ। Sha. Sha. তাহলে ভোক্ষ্যাসে। Bhoksha. ভোক্ষ্যা, হ্যাঁ, Bhoksha. Se. ভোক্ষ্যাসে, গুড। তারপর Bhoksha se. Mahim. হুম, Tam. Tambat. Tambatu. আচ্ছা, ভালো করে দেখো, ওয়ার্ডটা কি আছে? তাসমা, ওটা যুক্তাক্ষর, ওখানে কি আছে? দন্ত স্বয়ময় আকার, কেমন? তাহলে তাসমা। তাসমা। Tasma. নেক্সট, Tasma. Tu. দুত্তিষ্ঠা। তয় তয় হসি, Tuttishtha. তাহলে পুরো ওয়ার্ডটা বলো। তাসমা Tasma. দুত্তিষ্ঠা। Tuttishtha. নেক্সট, Tuttishtha. Kaunteo. কৌন্তেয়া, গুড। নেক্সট, Kaunteya. Yuddhaya. যুদ্ধায়া, গুড। Yuddhaya. Katani. আচ্ছা, ওটা কয় রি, কেমন? কয় রি, তাহলে ক্রি। Kritani. Chayaha. কৃত নিশ্চয়, গুড। আচ্ছা, এবারে শ্লোকটা বলো। Chayaha. এবারে শ্লোকটা বলো। Hatova prapsasi গুড হচ্ছে, বলো। Swargam hitava bhakshase mahim tambatuti আচ্ছা, তসমা, কেমন? ওটা তসমা। tasma tutishta kaunteya yuddhaya kritini chayaha. আচ্ছা, গুড। আচ্ছা, কৃতনি চায়াহা। চায়াহা। আচ্ছা, খুব সুন্দর হয়েছে। শুনে শুনে আরেকবার বলো। হতো বা প্রাপ্স্যসি স্বর্গম। হতো বা প্রাপ্স্যসি স্বর্গম। জিত্বা বা ভোক্ষ্যসে মহিম। চিত্বা বভোক্ষ্যসে মহিম। তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয়। তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয়। যুদ্ধায় কৃতনিশ্চয়ঃ। যুদ্ধায় কৃতনিশ্চয়ঃ। আচ্ছা, কৃত নিশ্চয়, হ্যাঁ, কয় রি, তাহলে কৃত নিশ্চয়। কৃতনিশ্চয়ঃ। গুড, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, কৃষ্ণেন্দু দত্ত, পরের শ্লোকটা 38। সুখ দুঃখে সমাকৃতা। আচ্ছা, দেখুন, ভালো করে দেখুন, স্পেলিং দেখুন কি আছে। সামে একার আছে, আপনি আকার বলছেন। সুখ দুঃখে সমাকৃতা। আবার একার আছে, লাভা আমি একার উচ্চারণ করব। লাভৈ জয়া Stop. জয় ততো যুদ্ধ। আচ্ছা, সমে কৃত, ভালো করে দেখুন একটু। আচ্ছা, একটু সুখ কাইন্ডলি দুঃখে সমে কৃত। কন্টিনিউ, বলুন।
আপনি সমা বলছিলেন বা সুখ মানে একারটা দুঃখে বলছিলেন ঠিকঠাক, ওটাই বলছি, আমি বলে হ্যাঁ যাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক। সুখ দুঃখে সমাকৃতা লাভালাভৈ জয়া জয়ৈ তত যুদ্ধায় যুজস্বায় নৈবং পাপন্ন ব্যবসাসি। আচ্ছা, এবারে একটা করে অংশ বলুন, জাস্ট সমে কৃত্বা মানে একটা করে পাদ বলে স্টপ করুন। শ্যামে শ্যামে কৃত্তা আচ্ছা দেখুন, সুখ দুঃখে সমে কৃত্বা, হ্যাঁ তয়বায়ের উচ্চারণটা আরো স্পষ্ট করতে হবে, ত্বা, কৃত্বা, শ্যামে কৃত্বা হ্যাঁ কৃত্বা। কৃত্বা আচ্ছা পরের অংশটা বলুন। লাভালাভৈ আচ্ছা জয়া লাভা লাভই, জয়ৈ। আপনি যেটা উচ্চারণ করছেন তার স্পেলিংটা কি লাভা লাভই, তাহলে ভ ঐকার হচ্ছে ওটা, তাই না? আপনি যেটা উচ্চারণ করছেন সেটা হচ্ছে ঐকার, লাভা লাভই। আপনি নিজে কান দিয়ে শুনুন, বলুন আর শুনুন, লাভই ঐকার বলছে, ওটা ঔকার হচ্ছে না। তাহলে ঔকার কেমন হবে? ঔ, তাহলে লাভা লাভৌ। লাভৌ নেক্সট লাভালাভৌ জয়া জয়ৌ। জয়া জয়, ঠিক আছে, এই জায়গাটা ভুল করছিলেন। বুঝলে? নেক্সট, হ্যাঁ এখন ঠিক আছে, আপনি ঐকারই বলছিলেন, ওটা ঔকার আছে, আপনি ঔকার বলছিলেন না। আচ্ছা নেক্সট, লাভালাভৌ জয়া জয়া জয়ৌ। ওকে নেক্সট, তত তারপরে যুদ্ধায় যুজস্বা আচ্ছা এখানে ভালো করে, এখানে থেমে যান, জয়া জয়। স্পেলিংটা ভালো করে দেখুন। তত যুদ্ধায় এই পর্যন্ত কারেক্ট। নেক্সট, স্পেলিংটা কি আছে? যুজস্বিয়া না, আপনি জাস্ট প্রত্যেকটা জফলা আছে। প্রত্যেকটা সিলেবেল উচ্চারণ করুন, মানে প্রত্যেকটা অংশ। ইউ ফার্স্ট হচ্ছে মানে ইয়া উকার আছে, তাহলে ইউ, তাই তো? তার উচ্চারণটা হবে ইউ। তারপরে কি আছে? না না প্লিজ আপনি একটু আমার কথাটা শুনুন। আচ্ছা আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? কৃষ্ণেন্দু বাবু, আমার কথা শোনা যাচ্ছে? আপনার ভয়েসটা কেটে যাচ্ছে স্যার। আচ্ছা বাকিদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে কি আমার শুনতে? টাওয়ারের প্রবলেমের জন্য কিনা বুঝতে পারছি না। না স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে আপনার ভয়েস। ওনার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা তাহলে আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আমি আপনাকে বারবার থামতে বলছি, আপনি যেখানে যেখানে হ্যাঁ। ভুল করছেন সেটা ঠিক করার জন্য। আচ্ছা দেখুন, আপনি শুনতে পাচ্ছেন কি স্পষ্ট এখন শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন। ওকে ঠিক আছে, দেখুন আপনি তাহলে দ্বিতীয় লাইনের যেটা থার্ড ওয়ার্ড, ওটা কি আছে দেখুন, ভালো করে স্পেলিংটা বলুন কি আছে। জয় রস্যু বর্গের জয় জফলা দন্তেশ্বয় ব। হ্যাঁ এবারে প্রত্যেকটা মানে যেমন ছোটবেলায় করতেন, তাহলে ইয় উকার তার উচ্চারণটা কেমন হবে? ইউ, তাই তো? আমাদের সংস্কৃতে ইউ। নেক্সট, জয় জফলা তার উচ্চারণটা কেমন হবে? জিও। জয় জফলা কেমন? জিয়া, তাই তো? জিয়া, তাহলে ইউ জিয়া, ইউ জিয়া। নেক্সট, দন্তের শৈব তার উচ্চারণটা কেমন আছে? স্ব, তাহলে ইউ জিয়া স্ব, ইউ জিয়া স্ব, বলুন। ইউ জিয়া স্ব, গুড। তারপরে নেক্সট, নৈবম নৈবম, নৈবম। নেক্সট, পরের ওয়ার্ডটা বলুন কি আছে? পাপা, হ্যাঁ নেক্সট এগিয়ে যান। কৃষ্ণেন্দু বাবু, আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা শুনতে পাচ্ছি, চেষ্টা করছি, আসলে আপনাদের নেটে একটু গন্ডগোল করছে। আচ্ছা ঠিক আছে, আপনি নৈবমটা বললেন, তার পরের ওয়ার্ডটা বলুন। ও পাপা মা ব্যবসিয়াসি। হ্যাঁ পাপা মাবাপসি। দেখুন আমি বারবার বলছি একটা কথা, যাদের ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট টাইম
উচ্চারণ করতে অসুবিধা হচ্ছে বা একটা নির্দিষ্ট ওয়ার্ড উচ্চারণ করতে অসুবিধা হচ্ছে, আপনারা সেটা সিলেবেল ছোট ছোট অংশে ভাগ করে সেটাকে উচ্চারণ করুন, তাতে সুবিধা হবে। যেমন ছোটবেলায় যে প্রসেস ফলো করে আপনারা মানে বর্ণ থেকে শব্দ শিখেছেন, ঠিক একই রকমই এখানেও তাই। যে অক্ষরের ক্ষেত্রে বা যে একটা পার্টিকুলার দুটো অক্ষরের ক্ষেত্রে বা একটা সিলেবেলের ক্ষেত্রে উচ্চারণের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে ওইভাবেই এগোতে হবে। ঠিক আছে, আচ্ছা, ওকে। নেক্সট 39, মৌ ম্যাডাম, আপনি হ্যাঁ বলুন। স্যার। एषा ते विहिता साङ्ख्ये बुद्धिर्योगे त्विमां शृणु बुद्ध्या युक्तो यया पार्थ कर्मबन्धं प्रहास्यसि। বাহ, খুব সুন্দর। আচ্ছা, নেক্সট নিবেদিতা ম্যাডাম। নিবেদিতা ম্যাডাম শোনা যাচ্ছে? নিবেদিতা চক্রবর্তী। ওকে, নেক্সট পার্থবাবু। পার্থবাবু, পরের শ্লোকটা বলুন। স্যার বলবো আমি নিবেদিতা চক্রবর্তী। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন বলুন বলুন। 40 নম্বর শ্লোক। হ্যাঁ, নেহাভিক্রমনাশোস্তি প্রত্যবায়ো ন বিদ্যতে স্বল্পমস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। আচ্ছা, আপনি সেকেন্ড লাইনের হচ্ছে ফার্স্ট যে ওয়ার্ডটা আছে, ওটা আপনি প্রত্যেকটা সিলেবেল উচ্চারণ করে নিয়ে আপনি জাস্ট মানে গোটা ওয়ার্ডটা বলুন। প্রত্যবায়ো না, ন। ম্যাডাম, পরের লাইনের মানে 40 নম্বর শ্লোকের সেকেন্ড লাইনের ফার্স্ট ওয়ার্ড কি আছে? আচ্ছা, স্বল্প স্বল্প। নেক্সট মাপ্যস্য এবারে পুরো ওয়ার্ডটা বলুন। আচ্ছা, স্বল্পমাপ্যস্য ধর্মস্য। আচ্ছা, ঠিক আছে, এটা প্রথমে ভুল বলেছিলেন, ঠিক আছে, অসুবিধা নেই। যেখানে যেখানে একটু কঠিন লাগবে সেখানে প্রত্যেকটা একটু ছোট ছোট অংশে ভাগ করে তারপরে টোটালটা উচ্চারণ করলে দেখবেন ভুলটা আর হবে না। ঠিক আছে স্যার। Okay, আচ্ছা, নেক্সট পার্থবাবু। পার্থবাবু 41। ইয়েস স্যার। স্যার নমস্কার স্যার। হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার 41। 41 স্যার। হ্যাঁ হ্যাঁ। ইয়েস স্যার। বহু শাখা হনশ্চত্ত বুদ্ধো ব্যবসানিয়ম জামিমম পুষ্পিতম বাচম প্রবোদন্ত বিপশ্চিতঃ। আচ্ছা, এবারে প্রত্যেকটা ওয়ার্ড আপনি জাস্ট বলুন, মানে এমনি রিদিমে না, জাস্ট আচ্ছা স্যার। হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ড বলে যান। বহু শাখা না না, হনন্ত। শ্লোকের মতো করে না। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, আচ্ছা স্যার, আচ্ছা স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। বহু শাখা ইয়েস। হনন্তশ্চ বুদ্ধতয়োঃ ব্যবসানিয়ম দেখুন ভালো করে স্পেলিং জামিমাম। দেখুন কি আছে। বুদ্ধায়, ওই যে ওয়ার্ডটা আছে ওটা স্পেলিং ভালো করে দেখুন কি আছে। বুদ্ধো হব্য। আচ্ছা, ওই যে হব। চিহ্নটা আছে, হ্যাঁ স্যার। হ উপরে মাত্রা নেই, ওটা কিসের হ্যাঁ চিহ্ন? স্যার। হ্যাঁ, বুদ্ধ। এটা কিন্তু ক্লাসে বহুবার এসেছে, আমি একটা কোশ্চেন করেছি। ওই যে চিহ্নটা হ্যাঁ স্যার। কিসের চিহ্ন? ওটা বহুবার হয়েছে ক্লাসে আলোচনা। মানে এই মাত্রা নেই স্যার, তার মানে উচ্চারণেরই হার। হ্যাঁ, হ্যাঁ তাহলে ওটা কিসের চিহ্ন ওটা? স্যার, খেয়াল হচ্ছে না স্যার এই মুহূর্তে স্যার। আচ্ছা, বাকিদের মধ্যে বলুন। তার অবগ্রহ। হ্যাঁ অবগ্রহ, স্যার। ঠিক ঠিক। আছে, যেটাকে আমরা বলছি লুপ্ত আকার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা দেখুন, আপনারা সবসময় মনে রাখবেন, আমি উচ্চারণ বারবার হবে না এখনো স্যার। বলছি, হ্যাঁ, হ্যাঁ এটা স্যার। তাহলে উচ্চারণ হবে না। দেখুন না মানে স্যার, ওটা বুঝছি স্যার। যদি মনে দেবনাগরী স্ক্রিপ্ট দেখেন, আরেকবার হ্যাঁ। বলতে দিন, দেবনাগরী স্ক্রিপ্টের ক্ষেত্রে ওটা হচ্ছে এস এর মতো দেখতে লাগে, আর হ্যাঁ বেঙ্গলি স্ক্রিপ্টে দেখবেন সেটা হচ্ছে মাত্রাহীন হকার, ওটা হচ্ছে লুপ্ত ঠিক। আকারের চিহ্ন। আমরা লুপ্ত বলছি মানে সেটা বর্তমানে আছে কি? হ্যাঁ স্যার। জাস্ট শব্দটা বুঝুন, লুপ্ত আকার। লুপ্ত মানে নেই, লুপ্ত হয়ে হ্যাঁ, গেছে, বিলুপ্ত। বিলুপ্ত হয়ে গেছে স্যার। বিলুপ্ত। বর্তমানে নেই। হ্যাঁ যেটা এক্সিস্ট করছে না তার
প্রোনাউন্সিয়েশন করা যায় কি? যায় না, না নিশ্চয়ই স্যার। তাহলে ওটার উচ্চারণ করা যাবে না। ওকে, আচ্ছা হ্যাঁ। তাহলে বুদ্ধায় ব্যবসায়ী ব্যবসায়িনাম। না, ইয়েস স্যার, ব্যবসায়ী স্পেলিং দেখুন, ব্যবসায়িনাম। ইনাম, ইয়েস স্যার, হুম। ইনাইনাম। না, আপনি একটা এক্সট্রা নকার আনছেন কেন? ব্যবসায়িনাম। নাম, ইয়েস স্যার, ইয়েস স্যার। আপনি বলুন, আমি বললে হবে না, পুরো ওয়ার্ডটা আপনি বলুন। ব্যবসায়নম। আর একবার আপনি প্রত্যেকটা জাস্ট পুরো ওয়ার্ডটা বলার প্রয়োজন নেই, জাস্ট প্রত্যেকটা বু ধা ইয়া ইয়ো ব্যা ওয়া সা ই নাম এইভাবে নাম। বলুন। বুদ্ধ ব্যবসায়ী নাম। ঠিক আছে, এখন বুঝতে পেরেছেন আমি একটা এক্সট্রা নকার বলছিলেন। হ্যাঁ স্যার, বুদ্ধায় দন্তন ওখানে ব্যবসায়িনাম। চলে আসছে। হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে। তারপরে বলুন, তারপরে যামিমাং পুষ্পিতম বাচ্চম প্রবোদন্ত বিপশ্চিতঃ। প্রবদন্ত্য বিপশ্চিতঃ। আচ্ছা, শ্লোকটা এবারে ভালো করে বলুন, শ্লোকটা ঠিক করে বলুন, একটু স্লো বলুন, অসুবিধা নেই, যাতে হ্রস্ব দীর্ঘ ঠিকঠাক আচ্ছা। মেনটেন করতে পারেন, তার জন্য প্রথম দিকে একটু ধীরে ধীরেই বলুন। ঠিক স্যার, ঠিক স্যার। বলুন। যামিমাং পুষ্পিতম বাচ্চম প্রবোদন্ত বিপশ্চিতঃ। আচ্ছা, ঠিক আছে, আমি শ্লোকটা একবার বলছি, আপনি শুনে শুনে বলবেন। ঠিক স্যার। আচ্ছা আচ্ছা, আপনি সম্ভবত একটু স্কিপ করে গেছেন। শ্লোকটা হচ্ছে আপনি একটা শ্লোকের দ্বিতীয় লাইন আর পরের শ্লোকের প্রথম লাইনটা নিয়েছিলেন সম্ভবত। 41 এর উপরে স্যার। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা 41টা শুনে শুনে বলুন। ব্যবসায়াত্মিকা বুদ্ধিঃ। ব্যবসায়াতিকা বুদ্ধিরেক্যঃ। আচ্ছা, আমি কি বলেছি আর আপনি কি বলছেন ভালো করে শুনুন। হ্যাঁ স্যার। ব্যবসায়াত্মিকা বুদ্ধিঃ ব্যবসায়াত্মিকা বুদ্ধি একেহ কুরু নন্দন। একেহ কুরু নন্দন। বহুশাখা হ্যনন্তাশ্চ। বহুশাখা হনন্তস্য। বুদ্ধয়ো ব্যবসায়িনাম। বুদ্ধয়ো ব্যবসায়িনাম। আচ্ছা, বাহ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট 42 আর.এন. মিশ্র। হ্যাঁ স্যার আমি একটু কাজে স্যার আছে, খুব জরুরি কাজ স্যার, আমি আজকে একটু ওকে, বেরিয়ে যাচ্ছি স্যার। ঠিক নমস্কার আছে। স্যার। আমি স্যার স্যার জয়শ্রী ম্যাডাম বলুন। হ্যাঁ স্যার, ওই এইমাত্র যে শ্লোকটা বললেন না 41, ওইটাতে বহু শাখার পরে যে অনন্তাশ্ব, ওইটা স্যার ওই না, ওই ওটা অনন্তা নেই ম্যাডাম, ওটা হ্যনন্তাশ্চ হ আছে। আচ্ছা আচ্ছা, অনন্তাশ্ব। আচ্ছা স্যার। দেখুন, ওখানে হয়ের উপরে মাত্রা আছে, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। উচ্চারণটা স্যার আরেকবার বলবেন স্যার। আচ্ছা, দেখুন, বহু শাখা হ্যনন হ্য, তাহলে হয় হ্যনন্তাশ্চ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা নেক্সট রাধাকান্ত আমি বাবু। না আমি পড়বো, আমাকে আচ্ছা, বললেন হ্যাঁ না? অবশ্যই অবশ্যই বলুন। আচ্ছা, এটা শ্লোক নাম্বার 42, শ্লোক 42। নাম্বার হচ্ছে 42। ইয়েস। যামিমাম পুষ্পিতাম বাচম প্রবদন্ত বিপশ্চিতঃ বেদবাদ রতা পার্থ নান্যদস্তিতিবাদিনঃ। আচ্ছা, এখানে একদম প্রথম ওয়ার্ডটা বলুন। যামিমাম পুষ্পিতাম আচ্ছা, এই পয়েন্ট যে বলছেন, আমাদের সংস্কৃত বর্ণমালাতে হুম অন্ত্যেজ নেই, তাই তো? ইয়ামিমাম, সরি, ইয়ামিমাম। হ্যাঁ, Yes. ইয়ামিমাম পুষ্পিতাম বাচম প্রবদন্ত বিপশ্চিতঃ বেদবাদরতঃ পার্থ নান্যদস্তিতিবাদিনঃ। দেখুন, এই প্রবাদান্তিয়া, ওই দন্তের নয় তো জ ফেলা,
মানে আপনারা সংস্কৃত উচ্চারণ শিখছেন, তাহলে এগুলোর উচ্চারণটা আরো স্পষ্ট করতে হবে। বাংলাতে যেমনটা একটা জাস্ট বাংলাতে আমরা ঠিক ইয়া ফলের উচ্চারণটা এমনই করি, প্রবাদন্ত্য এরকম, তাহলে এটা কি তাহলে আরো স্পষ্ট করে প্রবাদন্ত্য। ইয়েস। প্রবদন্তীয় বিপশ্চিতঃ, তাই তো? আচ্ছা, আর একটা এখানে বেদবাদ রতা বিসর্গ আছে, তারপরে পার্থ, তার মানে তাহলে ফ হবে, বিসর্গের পরে হাফ। প আছে, তাহলে বিসর্গটা ফ বলতে হবে। তাহলে বেদবাদ বেদবাদ রতা রতা পার্থ, ঠিক আছে? বেদবাদ রতাপার্থ ইয়েস, রতা পার্থ। নান্যদস্তি ত্রিবাদিনঃ। ওকে, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এরপরে 43, তাই তো? আচ্ছা, 43 রাধাকান্ত বাবু আপনি বলুন। আচ্ছা, কামাতে আচ্ছা, আমাদের সংস্কৃতে কিন্তু এরকম নিয়ম নেই, আমরা কোনো মানে যুক্তাক্ষরের ক্ষেত্রেও আমরা কোনো একটা অক্ষরকে স্কিপ করতে পারি না। যেমন বাংলাতে আমরা করতাম কামাত্তানা, সেরকম এখানে স্কিপ করা যাবে না, আপনাকে তম দুটোকেই বলতে হবে। কামাত্মা, কামাত মানস, হুম, কামাত মানস স্বর্গ পরা জন্ম কর্ম ফল প্রদাম ইয়েস। ক্রিয়া বিশেষ বহুলাম ভোগৈশ্বর্য গতিম প্রতি। আচ্ছা, এবারে শ্লোকের মতো করে বলুন। কামাতে মানম স্বর্গ পরা জন্ম কর্ম ফল প্রদাম ক্রিয়া বিশেষ বহুলাম ভোগৈশ্বর্য গতিম প্রতি। বাহ, ঠিক আছে। আচ্ছা, আমি শ্লোকটা আবার বলছি, দেখুন। কামাত্মান স্বর্গপরা জন্ম কর্ম ফল প্রদাম ক্রিয়া বিশেষ বহুলাম ভোগৈশ্বর্য গতিম প্রতি। ওকে, নেক্সট 44 রাজদীপ ব্যানার্জি। স্যার বলছি, তবে একটু বাইরে একটু নয়েজের। ওকে, ঠিক আছে, আপনি বলুন, আমি শুনছি। 44 তো? ইয়েস, 44। ভোগৈশ্বর্য প্রসদ্বানাম স্বয়াত্মবহিঃপ্রচেতসাম ব্যাবস্বায়াত্মিকা বুদ্ধি সমাধৌন বিধীয়তে। ঠিক আছে, আমি শুনেছি, আপনি স্পিকারটাকে অফ করে দিন। আমি দু একটা পয়েন্ট বলছি, ওটা একটু মাথায় রাখুন। আপনি অকারের উচ্চারণটা স্পষ্ট করছে, মানে ভুল হচ্ছে মাঝে মধ্যে। যেমন ভোগৈশ্বর্য প্রসক্তানা, মানে প্রো, যেটা আমাদের টেন্ডেন্সি থাকে একটা বাংলাতে অকারটাকে ওকার বলার, সেটা কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে। তাহলে প্রসক্তানাম, ঠিক আছে? প্রসক্তানাম বললে হবে না, প্রসক্তানাম, এটা একটু খেয়াল রাখবেন। আর আপনি ওখানে আকার বলেছেন ব্যাবসা, তাহলে ওখানে আছে অ্যাকচুয়ালি জাস্ট ইয়া ফেলা, মানে অকার আছে, আকার তো নেই স্পেলিং এ। তাহলে ব্যবসায়াত্মিকা, নট ব্যায়া আকার বললে ভুল। ঠিক আছে, এই দুটোকে একটু মাথায় রাখবেন। আচ্ছা, আচ্ছা, নেক্সট হচ্ছে সাধনা মিশ্র। সাধনা মিশ্র, শম্পা ম্যাডাম আছেন। হ্যালো, সাধনা মিশ্র যেটা ছিল সেটা আমি বললাম আর.এন. মিশ্র। ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, শম্পা ম্যাডাম আছেন, শম্পা দাশগুপ্ত। হ্যাঁ আছি। 45 ম্যাডাম বলুন। আচ্ছা, বলছি। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্বো নিত্য সত্যস্থ নির্যোগ ক্ষেম আত্মবান। আপনার প্রত্যেকটা ওয়ার্ডেই মানে অকারটাকে ওকার বলার একটা টেন্ডেন্সি রয়েছে, মানে সেটা বলছেন। দেখুন, ত্রৈগুণ্য, গুণ্য ওখানে অকার আছে, ত্রৈগুণ্য নট ওকার। নেক্সট বেদা নিস্ত্রৈগুণ্য, এটা ওকার আছে।
ভবার জুনো, আপনি ওকার প্রত্যেকটাতেই বলছেন। নির্দ্বন্দ্ব এখানে তো ওকার আছে, নিত্য সৎপস্থ এখানে আছে, নির্যোগক্ষেম আপনি ওকার বলছেন। নির্যোগক্ষেম আত্মীয়বান। হ্যাঁ, ভবার জুনা, তাহলে এটা একটু খেয়াল রাখবেন, যখন উচ্চারণ করবেন হ্যাঁ অকারটাকে অকার বলার চেষ্টা করবেন। হ্যাঁ, ওকার না থাকলে অকারই বলবো, অবশ্যই যেটা আছে সংস্কৃত যেটা উচ্চারণের যেমন আছে বৈশিষ্ট্য এটাই, সেই যেমনটা সেই মানে স্পেলিং তেমনটাই উচ্চারণ। তেমনটাই উচ্চারণ। আচ্ছা, এরপরে শ্রীপূর্ণা সেনগুপ্ত, হ্যাঁ স্যার বলছি। 46। यावानर्थयुधपाने सर्वतः सम्प्लुतोऽद्यके तावान् सर्वेषु वेदेषु ब्राह्मणस्य विजानतः। আচ্ছা, সম্প্লুত দাকে, ওকে ঠিক দেখি আছে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা স্যার একটা আর কথা বলছি, আপনি না ছন্দটা আমাকে একটু পরে মানে ক্লাসের পরে একটু বলে দিবেন, মানে এই যে এখানে লেখা আছে না একটা পাদে 11টা অক্ষর থাকবে, এই জায়গাটা আমার ক্লিয়ার হচ্ছে না মানে। ওকে ওকে ঠিক আছে, আমি বলে দেবো। আচ্ছা, এখানে আপনি যেটা বলেন, আপনি ব্রাহ্মণস্যটা আরেকবার বলুন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ব্রাহ্মণস্য। আচ্ছা, এটা ভুল উচ্চারণ, কেমন? আগে ব্রাহ্মণস্য স্পেলিং অনুযায়ী কিন্তু আগে হ আছে, অবশ্যই আছে, আপনি যেমনটা হ্যাঁ বলছেন। হ্যাঁ আগে হ আছে, তারপরে ম, মানে যুক্তাক্ষরটা আমরা বলি না যে ময় হ, হয় আচ্ছা ম, তাই তো? আচ্ছা, মানে আগে স্পেলিং হবে হ হবে তারপরে ম হবে, মানে না, হর উচ্চারণটা আগে হবে। আপনি যেটা উচ্চারণ করছেন সেটা আগে হ বলছেন, অর্থাৎ আচ্ছা আমি স্পেলিং ওয়াইজ করছি, স্পেলিং এ যেমনটা আছে তেমন। আচ্ছা আমরা যদি এই যুক্তাক্ষরের স্পেলিং দেখি তাহলে আগে হ তারপরে ম আসে, আচ্ছা আপনি উচ্চারণটা তেমনটাই করছেন। তো আচ্ছা আমাদের সংস্কৃত উচ্চারণের যেটা বৈশিষ্ট্য কি, ঠিক যেমনটা স্পেলিং তেমনটাই উচ্চারণ, কিন্তু আচ্ছা প্রত্যেক বিষয়ে তো একটা ব্যতিক্রম থাকে। তো হ্যাঁ এখানে ভাববেন যেটা ব্যতিক্রম একটা জায়গা, হুম এই হয় ময়ের ক্ষেত্রে ব্যতিক্রম, আগে ম বলতে হবে, স্পেলিং আগে হ আছে, আচ্ছা কিন্তু আমাকে উচ্চারণ করতে হবে আগে ম তারপরে হ। তারপরে হ। আচ্ছা, তো ঠিক আমরা ব্রাহ্মণ, বাংলাতে যেমনটা বলি সেটাই, ব্রাহ্মণ বলি বাংলাতে আমরা, ব্রাহ্মণ হ্যাঁ, তো ঠিক তেমন। ব্রাহ্ম হ, মানে আচ্ছা এই জায়গাটা একটু প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, ঠিক আছে। ব্রাহ্মণস্য বাংলাতে যেমনটা বলি ব্রাহ্মণ, সেটাই বলবেন, হ্যাঁ ব্রাহ্মণস্য, ব্রাহ্মণস্য। ব্রাহ্মণস্য। ঠিক আছে। স্যার হয়েছে আচ্ছা, ব্রাহ্মণস্য। হ্যাঁ, আগে ম বলবেন, ম বলবো, ব্রাহ্মণস্য বাংলাতে যেমনটা বলেন। আচ্ছা বাংলায় যেমন, ঠিক আছে। আচ্ছা, এরপরে শ্যামল বাবু 47, বলছি। বলুন। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलो हेतुभिः मा ते सङ्गस्तकर्मणि। আচ্ছা, আপনিও অকারটাকে ওকার বলছেন, মা কর্ম ফলো, তাই না? আচ্ছা শুনতে কেমন লাগছে, ওকার না অকার লাগছে? হ্যাঁ হ্যাঁ, ফল ফল অ হবে, ফলা, ওকে ঠিক আছে, ফল। এটা একটা গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস, কর্মণ্যে বাধিকার আসতে। আচ্ছা, এবারে সেকেন্ড লাইনে মা কর্ম ফলা হে, আপনি এখানে ভাঙবেন কোথায় বলুন তো? ভূতে, ভূহু, হ্যাঁ, ভূ হু, গুড, ভূহু। ভূ আমি হু, একবার বলবো, আর একবার বলুন। কর্মফলে হেতু বহু মাতে সঙ্গস্ত কর্মণি। আচ্ছা, বাহ, ঠিক আছে। এখন আমি শ্লোকটা একবার বলছি, দেখুন। হুম, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভূঃ মা তে সঙ্গোস্ত্ব কর্মণি। ওকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট সৃজন, শ্লোক নাম্বার 48, সৃজন নাথ 48, হ্যাঁ। বলো। যোগস্থ কুরু কর্মাণি সংযতত্বা ধনঞ্জয় সিদ্ধ্যো সমো ভুক্ত্বা সমত্বং যোগ উচ্যতে। বাহ, খুব সুন্দর। আচ্ছা, যোগস্থ না যোগস্থ, আমাদের তো সংস্কৃত বর্ণমালাতে
যেটা বাংলা স্ক্রিপ্ট আমরা দেখবো অন্তর্য, বা বাংলা স্ক্রিপ্টে আমরা যেটা অন্তর্য অন্তঃস্থ যাই দেখি, দুটো ক্ষেত্রে আমাদের অন্তঃস্থ ইয় মানে যোগস্থ। ঠিক আছে। আচ্ছা নেক্সট সুদেশনা, সুদেশনা ম্যাডাম 49। আচ্ছা ম্যাডাম আছেন? আচ্ছা নেক্সট সূর্য পাত্র। নেক্সট তনুশ্রী ম্যাডাম। হ্যাঁ স্যার, বলুন। 49। ইয়েস 49। দূরেন হ্যবরং কর্ম বুদ্ধি যোগাৎ ধনঞ্জয়া বুদ্ধৌ শরণমন্বিচ্য কৃপণা ফলো হেতবাহ। বাহ। আচ্ছা তো তাহলে আমরা সেকেন্ড চ্যাপ্টার 49 পর্যন্ত দেখলাম। আচ্ছা বিগত ক্লাসে আমরা ছন্দ কি দেখেছিলাম? কোন ছন্দের শ্লোক শিখেছিলাম? ইন্দ্রবজ্রা ইন্দ্রবজ্রা ও জাতি। আর ভুজঙ্গ প্রয়াত স্যার হয়েছিল। আচ্ছা ভুজঙ্গ প্রয়াত হয়েছিল তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে আমরা এই শ্লোকগুলো কয়েকটা দেখেছিলাম এগুলো। ঠিক আছে। এবং আমরা দুটো স্টাইলে পড়ার চেষ্টা করেছিলাম সবাই। এই ইন্দ্রবজ্রা, উপেন্দ্রবজ্রা, উপজাতি তিনটে ছন্দের শ্লোক পড়ার যে স্টাইল সেটা একই। আচ্ছা এটার আমরা একটা স্তোত্রও দেখেছিলাম তাই না? আমরা সম্ভবত শিব পঞ্চাক্ষর স্তোত্র দেখেছিলাম, যেহেতু ওটাও এই ছন্দেই রয়েছে। সেভাবে আমরা গীতার যে শ্লোক কিছু স্কিপ করে গেছি এই ছন্দগুলোতেই আছে। ঠিক আছে। ধরুন এখানে যে শ্লোকটা আছে, এই শ্লোকটা ঠিক একই রকম ভাবে পড়বো আমরা, যেভাবে আমরা ছন্দের শ্লোক পড়েছি। লোকাভিরামম রণরঙ্গধীরম, একই রকমই। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণা ন্যন্যানি সংয়াতি নবানি দেহি। আর কিছু যেমন শ্লোক আমরা স্কিপ করেছিলাম শুরুর দিকে, ঠিক একই স্টাইলেই পড়া হবে। গুরু নহত্বা হি মহানুভাবান শ্রেয়ো ভোক্তুম ভৈক্ষ্যমপি লোকে হত্বার্থকামাংস্তু গুরুনিহৈবা ভুঞ্জীয় ভোগান রুধিরাপ্রদিগ্ধান। ঠিক আছে। তো এইভাবে এগুলো পড়া হবে। আচ্ছা আমরা কি ভুজঙ্গ প্রয়াত ছন্দ দেখেছিলাম? স্যার একটা রিকোয়েস্ট ছিল। বলুন। বলছি ওই আগের শ্লোকটা অনুষ্ঠুপ ছন্দে পড়ে এই শ্লোকটা কিভাবে ওই ছন্দে ধরবো সেটা যদি একবার একটু পড়ে দেন, দুটো শ্লোক পাশাপাশি। আচ্ছা কিভাবে ধরবেন সেটার জন্য আমাদের ছন্দ এটার বেসিক্স জানতে হবে। তো আমরা আমাদের ক্লাসে মানে অ্যাকচুয়ালি ছন্দের যে থিওরি, কিভাবে ছন্দ তার স্ট্রাকচার কেমন হয়, কোন ছন্দের স্ট্রাকচার কেমন হয়, তো ইত্যাদি বিষয়গুলো আমরা কেউ মানে ক্লাসে দেখছি না আমরা ওটা। আমরা সেটার জন্য একটা উপায় যেটা বলা হয়েছে, একটা বইয়ে বলা হয়েছে তাই তো, একটা আমাদেরকে একটা বই রেকমেন্ড করা হয়েছিল। হ্যাঁ স্যার, স্তোত্র মালিকা, স্তোত্রমালা বলে একটা বই আপনাদেরকে রেকমেন্ড করা হয়েছিল। তো ওই বইটাই হচ্ছে আপনাদেরকে ওটা। স্যার বইটার নামটা একটু আরেকবার বলবেন? আমি তো অনেকগুলো ক্লাস অ্যাবসেন্ট ছিলাম। আচ্ছা স্তোত্রমালা। ঠিক আছে। স্তোত্রমালা। ইয়েস স্তোত্রমালা। ধন্যবাদ স্যার। আচ্ছা আমি ওই বইয়ের ফার্স্ট পেজটা এখনই মানে গ্রুপে পাঠিয়ে দিয়েছি। মানে ওটা দেখতে পারেন, ফার্স্ট পেজ পাঠিয়েছি আমি। তো ওই বইয়ে হচ্ছে আমাদের প্রত্যেকটা ছন্দের আর কি, মানে যে কোনো স্তোত্র কোন ছন্দে আছে, এমনকি পার্টিকুলার কোনো স্তোত্রে যদি একাধিক ছন্দ থাকে, মানে কোন ছন্দ কোন পার্টিকুলার শ্লোকটা কোন ছন্দে আছে সেগুলোর উল্লেখ আছে। মানে আপনি প্রত্যেকটা শ্লোকের ছন্দ কোন ছন্দ আছে
সেটা ওই বই থেকে একদম স্পষ্টভাবে জানতে পারবেন। তো সেটা আমাদের আর কি ছন্দের যে বেসিক্স, কিভাবে ছন্দের স্ট্রাকচার কেমন, কোন ছন্দের স্ট্রাকচার কেমন ইত্যাদি বিষয়গুলো আমরা ক্লাসে দেখছি না। তো আমাদের ওই জন্য ছন্দের বেসিক্স বা থিওরি স্ট্রাকচার জেনে আমাদেরকে ছন্দ নির্ণয় করার কোনো প্রয়োজন নেই। আমরা ওই বইটার সাহায্য নিয়েই যে কোনো শ্লোকের ছন্দ অনায়াসে জানতে পারবো। স্যার বলছি, আপনাকে যে প্রশ্নটা করেছিলাম যে একটি পাদে 11টা অক্ষর থাকে, মানে এই পাদ মানে কি চরণ এক একটা, মানে না, সেটা পাদ বলতে ম্যাডাম হচ্ছে একটা শ্লোককে অক্ষর সংখ্যা অনুসারে হ্যাঁ একটা শ্লোককে আমরা ধরুন একটা অনুষ্টুপ ছন্দের শ্লোকে হচ্ছে টোটাল অক্ষর সংখ্যা 32, আচ্ছা মানে 2 লাইন মিলিয়ে টোটাল অক্ষর সংখ্যা 32। মানে হ্যাঁ যে কোনো শ্লোককে হ্যাঁ যে মোট অক্ষর সংখ্যা সেটাকে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি, আচ্ছা তাহলে ঠিক যে সংখ্যাটা পাবো সেই সংখ্যার মানে সেই সংখ্যা বিশিষ্ট যে অংশ হ্যাঁ সেটাকে আমরা টেকনিক্যালি বা পারিভাষিকভাবে একটা পাদ বলবো। তাহলে আমরা একটা শ্লোকে সমানভাবে ভাগ করলে 4টে অংশ পাবো। আচ্ছা এক একটা অংশের টেকনিক্যাল নাম হচ্ছে পাদ। আচ্ছা, তাহলে এখানে তাহলে ত্রিষ্টুপ ছন্দে যেটা বলছে যে একটি পাদে 11টি অক্ষর আছে, হ্যাঁ, অক্ষর মানে তাহলে যেরকম তার ল টোটাল অক্ষর ক, সংখ্যা কত হবে? ত্রিষ্টুপ ছন্দের একটা শ্লোকের হ্যাঁ টোটাল অক্ষর সংখ্যা 4 ইন্টু হ্যাঁ 11 44। 4 × 11 44, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তাহলে 44 হবে। তাহলে ওই জন্য একটা করে পাদে অক্ষর সংখ্যা 11। অনুষ্টুপ ছন্দে একটি পাদে অক্ষর সংখ্যা কত? 32 ডিভাইডেড বাই 4 হ্যাঁ 8। আচ্ছা 34 ডিভাইডেড বাই 4 8, আচ্ছা এরকম। আচ্ছা ও, তাহলে আপনি এই যে ইন্দ্রবজ্রাটা যেটা দিয়েছেন, লোকাভিরামং রণরঙ্গ ধীরাম রাজীব নেত্রাম রঘুবংশ নাথ, এবার এই যে ল ক এইটাই এক একটা আপনি অক্ষর ধরে ধরে এরকমই 11টা হ্যাঁ, এখানে অক্ষর বলতে আমাদেরকে বুঝতে হবে যেটা আমরা সিলেবেল বলি, মানে হ্যাঁ ব্যাপারটা যদি খুব সহজ করে বলা হয়, হুম উচ্চারণ করতে পারি এরকম সবচেয়ে ক্ষুদ্রতম অংশ। আচ্ছা এখন এখানে উচ্চারণ করতে পারি ক্ষুদ্রতম অংশ লো। আপনি যদি এখন মানে জাস্ট ওকারটাকে তুলে দেন, হ্যাঁ জাস্ট ল কে রাখেন, হ্যাঁ তাহলে ল এর সাথে যদি ওকারটাকে আমি বাদ দিয়ে দিই, তাহলে আমি ল কিন্তু উচ্চারণ করতে পারবো না। না পারবো না, তাহলে লো এটা একটা উচ্চারণের যোগ্য ক্ষুদ্রতম অংশ। নেক্সট লো কা ভি রা মম। আচ্ছা এখানে তাহলে লো কা ভি রা মম, পাঁচ হলো র হ্যাঁ না রঙ্গা ধি রাম। আচ্ছা, লোকা একটা পাদ হলো, ভিরামং একটা হলো, এইভাবে বলছেন তো? না, পাদ বলতে এখানে একটা করে লাইন একটা করে পাদ নেবেন। আচ্ছা আচ্ছা, একটা করে লাইন একটা করে পাদ, আচ্ছা স্যার এখানে যুক্তাক্ষর যেগুলো আছে যুক্তাক্ষরকে একটা করেই ধরতে হবে না? হ্যাঁ, দেখুন উচ্চারণ করতে পারবেন, এটাই হচ্ছে ক্রাইটেরিয়া। হ্যাঁ উচ্চারণ করতে পারছেন এরকম ক্ষুদ্রতম অংশ, এটাই ক্রাইটেরিয়া। আচ্ছা আচ্ছা সেটা যুক্তাক্ষরই হোক আর শুধুমাত্র মানে কেবল অক্ষরই হোক, এনিথিং। হ্যাঁ আচ্ছা স্যার স্যার আমার একটা ছোট্ট একটা জিজ্ঞাসা ছিল। আচ্ছা বলুন। গায়ত্রী মন্ত্র, হ্যাঁ সেইটা একবার আপনি শোনাবেন, মানে যেই ছন্দতে আমাদের ওটা উচ্চারণ করা উচিত আর কি, বা মন্ত্রটা ওটা একটু আমি শিখতে চাইছি। 2 হচ্ছে ঠাকুরের যে একটা আছে নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম, ওইটা হ্যাঁ কাইন্ডলি বলে দেবেন, এই দুটো। আর তৃতীয়, ওকে। সে আজকে হোক বা অন্যদিন হোক, স্বামী মহারাজ বীরানন্দজি মহারাজের যে একটা আছে মঙ্গলাচরণ শ্রীরামকৃষ্ণ স্তোত্র দশকম ব্রহ্মরূপমাদি মধ্য শেষ সর্বভাষকম, ওই ছন্দটাও একটু বলে দেবেন। এই 3টে ছন্দ আপনাকে আমি একটু আবেদন করে রাখলাম, যখন ইচ্ছে হবে একটু কাইন্ডলি বলে দেবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই 3টে, ওকে। ধন্যবাদ। আচ্ছা, তো তাহলে আমরা তাহলে ইন্দ্রবজ্রা উপেন্দ্রবজ্রা উপজাতি ছন্দগুলো মানে কেমন ভাবে আমাদের শুধুমাত্র জানতে হবে এটাই যে একটা পার্টিকুলার ছন্দের শ্লোক কোন স্টাইলে পড়তে হয়। এটা জানলে আমরা কি করব, সেই পার্টিকুলার স্টাইলটাকে অ্যাপ্লাই করে যে কোনো ছন্দের মানে ওই পার্টিকুলার ছন্দের যে কোনো স্তোত্র বা যে কোনো শ্লোক আমরা নিজেরা পড়ার চেষ্টা করতে পারি। যদি সুরটা আমাদের জানা থাকে, স্টাইলটা জানা থাকে, তাহলে আমরা চেষ্টা করতেই পারি। ধরুন শ্রী রামকৃষ্ণ স্তবরাজঃ, এটাও এই ছন্দেই আছে।
এই ইন্দ্রবজ্রা উপেন্দ্রবজ্রা উপজাতি এই ছন্দেই রয়েছে। তো ঠিক আমরা একই রকম ভাবে ওইটা অ্যাপ্লাই করতে পারি। আমরা এই মানে পার্টিকুলার ছন্দের শ্লোক আমরা দু রকম ভাবে পড়া শিখেছি, সেটা আমাদের মনে আছে কি? মানে দু রকম সুরে আমরা পড়েছিলাম। একটা হচ্ছে এরকম নর্মাল, যে ত্বমেব মাতা চ পিতা ত্বমেব ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব ত্বমেব বিদ্যা দ্রবিণং ত্বমেব ত্বমেব সর্বম মম দেব দেব। এটা একটা। আর এরকম একটু গানের মতো করে, ত্বমেব মাতা চ পিতা ত্বমেব ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব ত্বমেব বিদ্যা দ্রবিণং ত্বমেব ত্বমেব সর্বম মম দেব দেব। আমরা ওখানে শ্রী রামকৃষ্ণ স্তবরাজ হয় একই রকম ভাবে পড়তে পারি, যেহেতু স্টাইলটা একই, একই ছন্দ। ওঙ্কার বেদ্যঃ পুরুষঃ পুরাণো বুদ্ধেশ্চ সাক্ষী নিখিলস্য জন্তোঃ यो वेत्ति सर्वं न च यस्य वेत्ता परात्मरूपो भुवि রামকৃষ্ণঃ। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখুন, আমরা যদি এই ছন্দের শ্লোক পড়া শিখে যাই, তাহলে আমরা এই ছন্দে রচিত যে কোনো স্তোত্র, যে কোনো শ্লোক নিজেরা পড়তে পারি। জাস্ট একটু ওই শব্দগুলো দেখে নিতে হবে, একটু ভালো করে শব্দগুলো একটু ভালো করে দেখে নেওয়ার পরে একটু জাস্ট কয়েকবার অভ্যাস করলেই দেখবেন নিজেরাই অনায়াসে পড়তে পারছে এই ছন্দের যে কোনো শ্লোক। আমাদের লক্ষ্য হচ্ছে এটাই, যে একটা পার্টিকুলার ছন্দের শ্লোক আমরা ততটাই ভালো করে অভ্যাস করব যেন সেই ছন্দের যে কোনো নতুন শ্লোক পেলে আমরা একটু চেষ্টা করেই যেন নিজেরাই পড়তে পারি। আচ্ছা, তো এটা গেল। আচ্ছা, আমাদের তাহলে ভুজঙ্গ প্রয়াত ছন্দ হয়েছিল, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ভুজঙ্গ প্রয়াত ছন্দের স্টাইলটা মনে আছে কি? না স্যার, আপনি আরেকবার একটু বলবেন, আমি তো ছিলাম না। স্যার আরেকবার একটা হচ্ছে স্যার, স্যার একবার আমি একটু ছেলে মানে রাস্তায় ছিলাম বলে ইন্দ্রবজ্রার একটু একবার রিপিট করে দেবেন যদি ডোন্ট মাইন্ড। আচ্ছা, হ্যাঁ অবশ্যই। দেখুন, ইন্দ্রবজ্রা ছন্দের শ্লোক আমরা এবার আমরা একটা পার্টিকুলার স্টাইল বা একটা স্টাইল বলতে গেলে সুর, একটা নির্দিষ্ট সুরে শ্লোকগুলোকে পড়ছে। একটা নির্দিষ্ট সুরে তো না পড়লে আর, মানে নির্দিষ্ট সুর বলতে এরকম যে আপনি অন্য কোনো সুরেও পড়তে পারেন, মানে এখানে সুরটা যে একটা ম্যান্ডেটরি এরকম যে এই সুরে এরকম না, একটা ছন্দের নির্দিষ্ট সুর থাকেই এরকম না, কিন্তু এটা প্রসিদ্ধির কারণে হোক বা যেভাবে পড়া হয় পরম্পরাতে সেভাবে আমরা শিখছি। তাহলে একটা ছন্দের পড়া স্টাইল শিখছি, মানে সেই মানে ছন্দের শ্লোক কোন সুরে পড়তে হয় সেটা শিখছি আমরা। তো সেটা মানে আমরা এই ছন্দের শ্লোকগুলো ইন্দ্রবজ্রা উপেন্দ্রবজ্রা উপজাতি এই তিনটে ছন্দের পড়ার শ্লোক পড়ার স্টাইল একই। একটা ছন্দ মানে একটা শ্লোক ইন্দ্রবজ্রাতেই হোক, উপেন্দ্রবজ্রাতেই হোক বা উপজাতি ছন্দেই হোক, পড়ার স্টাইলটা একই। তাহলে ওটা আমরা এবারে কি সুরে পড়ছি, যেমন দু রকম ভাবে আমরা আগের দিন শিখেছিলাম। একটা হচ্ছে খুব সাধারণ ভাবে এরকম যে লোকাভিরামম রণরঙ্গধীরম রাজীবনেত্রম রঘুবংশনাথম কারুণ্যরূপং করুণাকরন্তম শ্রীরামচন্দ্রম শরণম প্রপদ্যে। এটা একরকম। আর একটু সুর করে আর একটু গানের মতো করে পড়লে লোকাভিরামম রণরঙ্গধীরম রাজীবনেত্রম রঘুবংশনাথম কারুণ্যরূপম করুণাকরন্তম শ্রীরামচন্দ্রম শরণম প্রপদ্যে। ঠিক আছে, এরকম স্টাইলে পড়তে পারি।
আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আমরা তাহলে বংশস্থ ছন্দ একই রকমই, ওটা দেখছি না। ভুজঙ্গ প্রয়াত ছন্দ, এটা আমরা পড়া শিখেছিলাম আগের দিনে, তাই তো? না তাতো না মাতা না বন্ধুর না দাতা না পুত্র না পুত্রী না ভৃত্য না ভর্তা না জায়া না বিদ্যা না বৃত্তির্মমৈবা গতিস্ত্বম গতিস্ত্বম ত্বমেকা ভবানী। ঠিক আছে, তাহলে আমরা এই ছন্দের আমরা শ্লোক স্তোত্র দেখেছিলাম, তাই তো? ভবানী অষ্টক আমরা আগের দিন সবাই পড়েছিলাম একটা করে শ্লোক, তাই তো? ভবানী অষ্টক পড়া হয়েছিল, নির্বাণ ষটকও পড়া হয়েছিল। আর শিব পঞ্চাক্ষরী পড়া হয়েছিল। আচ্ছা, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোটক ছন্দ। আচ্ছা, শ্রী দুর্গাস্তব রাজা হয়, এটাও কিন্তু এই ছন্দেই আছে, ভুজঙ্গ প্রয়াত ছন্দেই আছে। স্যার এগুলোর অডিও, সরি স্যার ইন্টারাপ্ট করছি, এগুলো অডিও গুলো স্যার একটু যদি পাঠিয়ে দেন তাহলে আর এইগুলো পিডিএফ করতে পারি। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দেবো। আচ্ছা, আমরা অভ্যাস করতে পারি, একটু সহজ মানে সুবিধা হয় আর কি। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দেবো। আচ্ছা, ভুজঙ্গ প্রয়াত ছন্দের শ্লোক হচ্ছে আমাদের শ্রী দুর্গাস্তব রাজা হয়, এটাও এই ছন্দেই আছে। নমস্তে শরণ্যে শিবে শানুকম্পে, ঠিক আছে, যেটা আমাদের চণ্ডী সম্ভবত অংশ, তো ওখানেও এই একই রকমই আছে, এই ছন্দে আছে। দেখুন আমি একটা শ্লোক পড়ছি ওখানকার। নমস্তে শরণ্যে শিবে শানুকম্পে নমস্তে জগদ্ব্যাপিকে বিশ্বরূপে নমস্তে জগদ্বন্দ্য পাদারবিন্দে নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে। দেখুন এই ছন্দেই আছে। তাহলে আমরা ভুজঙ্গ প্রয়াত ছন্দের যদি আমরা শ্লোক পড়তে শিখে যাই তাহলে আমরা এই ছন্দের যে কোনো নতুন স্তোত্র আমরা অনায়াসেই পড়ার চেষ্টা করতে পারি, তাই না? আচ্ছা, এরপরে আজকে তোটক ছন্দ আমরা দেখব, নতুন আরেকটা ছন্দ তোটক ছন্দ। আচ্ছা, তোটক ছন্দ হচ্ছে আমাদের এটা খুব পরিচিত, আপনারা সব যেটা আমাদের মিশনের যেটা ঠাকুরের যেটা রাত্রি ভজন ভবসাগরা, ঠিক ওই যে সুরটা সেই সুরেই আমরা পড়ব। আশা করি এটা প্রত্যেকেই জানেন, ওই সুরটা প্রত্যেকেরই জানা আছে। দেখুন আমি প্রথমটা পড়ছি। শরণাগত মাতুরমাধিজিতম করুণাকর কামদ কামহতম শরকানন সম্ভব চারুরুচে পরিপালয় তারক মারক মাম। দেখুন তাহলে এই সুরটা প্রত্যেকের পরিচিত, তোটক ছন্দের যে কোনো শ্লোক আমরা এই সুরেই পড়ব। আমি জাস্ট ফর এক্সাম্পল একটা প্রত্যেকের খুব পরিচিত মধুরাষ্টকম, অধর মধুরম, তাই না? এটাও এই ছন্দেই আছে, তো আমরা মধুরাষ্টকম এই ছন্দেই পড়তে পারি। আচ্ছা, একটু ওয়েট করুন। আচ্ছা, আচ্ছা আপনারা দেখি এক একজন করে চেষ্টা করুন একটা করে শ্লোক পড়ার। এই সুরটা প্রত্যেকের পরিচিত, তাই তো? তাহলে আচ্ছা প্রথম থেকে একজন করে বলুন দেখি। আচ্ছা, অর্ণব মন্ডল। আচ্ছা, আমি প্রত্যেকের কাছেই যাব।
আচ্ছা, ওই ওই যে রাত্রি ভোজনের যে সুরটা সেটাই বলো, ওই সুরেই বলবে। আচ্ছা। অধরম মধুরম বদনম মধুরম আচ্ছা, ঠিকঠাক নয়ন। ওই সুরে হচ্ছে। হ্যাঁ স্যার। আমরা যে এই যেটা বললাম তোটুকু ছন্দ হচ্ছে আমাদের ভব সাগর তারণ কারণ হে, আচ্ছা, ওইটার যে সুরটা একই রকম। ওই সুরে। শরণাগত, ঠিক একই রকম এখানেও তাই। অধরম মধুরম বদনম মধুরম নয়নম মধুরম হসিতম মধুরম হৃদয়ম মধুরম গমনম মধুরম মধুরাধিপতেরখিলম মধুরম। ঠিক আছে, ওই সুরটা প্রত্যেকের পরিচিত তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে ওই সুরেই বলুন। আচ্ছা, এই প্রথম লাইনটা স্যার, প্রথম। হ্যাঁ, প্রথম শ্লোকটাই বলুন। অধরম মধুরম বদনম মধুরম আচ্ছা, এটা আসলে নয়নম। সমস্যাটা কি হচ্ছে, আমরা ইউটিউবে তো এই মানে একটা অন্যরকম রিদিমে শুনে অভ্যস্ত একেবারে, এখানে ঠিক সেটাই হচ্ছে। ঠিক আছে, আপনারা সব সেটাই বলছেন আর কি, মানে ইউটিউবে ঠিক যেমনটা আমরা শুনে অভ্যস্ত, অধরম মধুরম এই সুরে শুনে অভ্যস্ত আমরা, তো সেটাই মানে অটোমেটিক্যালি এসে যাচ্ছে। এটা হয় আসলে, এটা আমরা একটা মানে একটা খুব বেশি মানে একটা নির্দিষ্ট সুরে শুনে অভ্যস্ত, তাই অন্য একটা সুরে এই লিরিক্সটাকে নিয়ে যাওয়া একটু মানে সমস্যা হয়ে যায়, সেটাই হচ্ছে এখানে। ঠিক আছে, আচ্ছা, অসুবিধা নেই। আচ্ছা, আচ্ছা, আমি আর একটা নতুন একটা স্তোত্র এখানে যেটা আছে ধরুন, এটাতে একটু অসুবিধা হচ্ছে বলতে, বুঝতে পারছি। আচ্ছা, ধরুন আমরা এখানে আর যে আমাদের স্তোত্র আছে কি আছে এই ছন্দে, শ্রী শিবাষ্টকম আছে, শ্রী শঙ্কর দেশিকাষ্টকম আছে। আচ্ছা, দেবনাগরী স্ক্রিপ্ট যদি শেয়ার করি তাহলে একটু অসুবিধা হবে, তাই তো? ট্রাই করতে পারি স্যার, দেখুন না। আচ্ছা, আমি দেখুন, আমি মানে শিবাষ্টকমটা একটু ওয়েট করুন, আমি শেয়ার করছি, বেঙ্গলি স্ক্রিপ্টে আমি শেয়ার করছি, একটু ওয়েট করুন। আচ্ছা, আমরা দেখি এইটা কেউ ট্রাই করে দেখুন, মানে পারছেন কি দেখুন, এই মধুরাষ্টকম এই ছন্দে। আচ্ছা, বলুন, কে বলছেন বলুন। বলবো? হ্যাঁ বলুন। হ্যাঁ, বলুন বলুন। अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं हृदयं मधुरं गमनं मधुरं मधुराधिपतेरखिलं मधुरम्। আচ্ছা, ঠিক আছে, পরের জন বলুন দেখি পরের শ্লোকটা। আচ্ছা, বলো বলো বলো। হ্যাঁ, 2 নম্বরটা বলো। 2 নম্বরটা বচনম মধুরম চরিতম মধুরম। वचनं मधुरं चरितं मधुरं वचनं मधुरं ललितं मधुरं चलितं मधुरं रवितं मधुरं मधुराधिपतेरखिलं मधुरम्। আচ্ছা, পরের জন। স্যার আমি চেষ্টা করবো স্যার। অবশ্যই বলুন। বেণুর্মধুর রেণুর্মধুর পাণি মধুর পাদৌ মধুর ঋতং মধুরং সখং মধুরং মধুরাধিপতেরখিলং মধুরম। আচ্ছা, তাহলে খেয়াল করে একটা জিনিস দেখুন, এখানে যেহেতু আমাদের এই শ্লোকের মানে প্রত্যেকটা শব্দ খুব একেবারে সহজ শব্দ, তাই আমাদের উচ্চারণ করতে কোনো অসুবিধা হচ্ছে না, রাইট? এবারে মানে নতুন যখন আমরা যে কোনো নতুন শ্লোক যখন পড়তে যাব, আমাদের যেটা প্রথম চেষ্টা হবে, যে শব্দগুলো কঠিন সেগুলোকে এরকম যেমনভাবে আজকে বললাম যে সিলেবেল অনুযায়ী প্রত্যেকটাকে ভালো করে ভেঙে ভেঙে উচ্চারণ করে নিয়ে
আগে আমি শব্দগুলো ঠিকঠাক করে উচ্চারণ করে নেব। করে নিয়ে তাহলে দেখুন অনায়াসে আপনারা নিজেরা যে কোনো, যদি রিদিমটা জানা থাকে বা ওই স্টাইলটা জানা থাকে, তাহলে আপনারা নিজেরাই যে কোনো শ্লোক হোক, তাহলে যদি ছন্দ জেনে থাকেন যেটা এই ছন্দের, আর সেই ছন্দের শ্লোক যদি আমি যে মানে পড়ে থাকতে পারেন, তাহলে আমি নতুন শ্লোক যে কোনো মানে অনায়াসে পড়তে পারবেন। মানে যখন শব্দ কঠিন হবে একটু চেষ্টা করতে হবে শব্দগুলো ঠিক করার জন্য, আর শব্দ যখন সোজা হবে তখন কোনো অসুবিধা হবে না। যেমন এখানে কোনো শব্দের ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না আমাদের। হ্যাঁ, আচ্ছা, অনেকটাই সহজ। 4 নম্বর শ্লোকটা বলুন। আমি বলি? স্যার আমি বলবো? আচ্ছা, বলো আচ্ছা বলো। ঠিক আছে, সৃজন তুমি পরেরটা বলো। আপনি বলুন এটা সৃজন আচ্ছা 5 নম্বরটা বলতে হবে। গীতম মধুরম পীতম মধুরম ভুক্তম মধুরম সুপ্তম মধুরম রূপম মধুরম তিলকম মধুরম মধুরাধিপতেরখিলম মধুরম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা নেক্সট বলো, সৃজন পরেরটা বলো 5 নম্বরটা। करणं मधुरं तरणं मधुरं हरणं मधुरं रमणं मधुरं बमितं मधुरं शमितं मधुरं मधुराधिपतेतिरखिल मधुरम्। ওখানে মধুরাধিপতে রখিলম মধুরম, মধুরাধিপতে রখিলম মধুরম। ঠিক আচ্ছা, আছে। আনন্দবাবু বলুন। একটু শেয়ার করুন না, একটু স্ক্রিনটা আমি দেখতে পাচ্ছি। 7 নম্বর শ্লোকটা বলুন। স্যার, গোপী মধুরা লীলা মধুরায়ুক যা মধুরা, দৃষ্টম মধুরম, সরি না তার আগেরটা দৃষ্টম, গুঞ্জা মধুরা। হ্যাঁ, গুঞ্জা মধুরা মালা গুঞ্জা মধুরা মালা মধুরা। আচ্ছা আচ্ছা, গুঞ্জা মধুরা মালা মধুরা যমুনা এখানে সমস্যা কি মধুরা। হবে? একটু থেমে যান। হ্রস্ব দীর্ঘ যদি আমরা ব্যালেন্স না রাখি, তাহলে আমাদের সুরটাও কিন্তু ঠিক থাকবে না। ঠিক আছে, ওটা নিজেরাই বুঝতে পারবে। ঠিক আছে, হ্রস্ব দীর্ঘ আপনি এখানে একটু সমস্যা করেছেন, তাই দেখছেন মানে মালা মটাকে টেনেছেন, ওটা আসলেই হ্রস্ব বর্ণ। ওই জন্য হ্রস্ব দীর্ঘের ক্ষেত্রে আমরা কোনোভাবে কোনো জায়গাতেই কম্প্রোমাইজ করতে পারবো না। যখন কোনো একটা পার্টিকুলার ছন্দের শ্লোক পড়ছি হোক, গীতার শ্লোক পড়ছি, সব ক্ষেত্রে আমাদেরকে হ্রস্ব দীর্ঘ ঠিকঠাক ব্যালেন্স রাখতে হবে। দেখুন মানে এখানে স্যার গুঞ্জা, একটু ইন্টারাপ্ট করতে পারি? অবশ্যই অবশ্যই বলুন। এই স্তোত্রটা একটু দেবনাগরীতে পিডিএফ শেয়ার করতে পারবেন? দেবনাগরী, হ্যাঁ দেবনাগরী তো এখানে দেবনাগরী সব সব স্তোত্রই পাওয়া যাবে। আচ্ছা, এটা একটু দেবনাগরীতে, এটা একটু ইজি আছে তো, দেবনাগরীতে শেয়ার করলে মানে শিখতে পারবো, তাই ওকে জন্য ওকে, ঠিক বলছি। আছে, আমি দেবনাগরী শেয়ার করছি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা আনন্দবাবু বলুন। গুঞ্জা মধুরা মালা মধুরা। মালা, মা দীর্ঘ কেমন, তাহলে মালা বলুন, দেখবেন রিদমটা ঠিক থাকছে। দেখুন আমি আমি একবার বলছি, দেখুন গুঞ্জা মধুরা মালা মধুরা যমুনা মধুরা বীচি মধুরা সলিলম মধুরম কমলম মধুরম মধুরাধিপতে রখিলম মধুরম। আপনি বলুন একবার। লাইনটা কেটে গেছিল, একটু বলতে চাইছি। বলুন বলুন। গুঞ্জা মধুরা মালা মধুরা যমুনা। না হচ্ছে না স্যার, আরেকবার বলে দিন স্যার। আচ্ছা দেখুন মানে ওটা হ্রস্ব দীর্ঘ অসুবিধা করলেই দেখবেন রিদিম ঠিকঠাক থাকছে না, মানে ওই সুরটা আপনি আর অ্যাডজাস্ট করতে পারছেন না।
এটা সমস্যা হবে, হ্রস্ব দীর্ঘ ঠিক রাখতেই হবে। দেখুন, গুঞ্জা মধুরা মালা মধুরা यमुना मधुरा वीची मधुरा सलिलं मधुरं कमलं मधुरं मधुराधिपते रखिलं मधुरम्। मधुरा माला मधुरा यमुना मधुरा वीजी मधुरा सलिलं मधुरं कमलं मधुरं मधुराधिपतेरखिलं मधुरम्। अच्छा अच्छा আচ্ছা, আমি দেবনাগরী স্ক্রিপ্ট শেয়ার করছি, মানে একটু ওয়েট করুন। আচ্ছা ম্যাডাম, তাহলে আপনি 7 নম্বর শ্লোকটা বলুন। সুদেশ না ম্যাডাম? কোনটা 7 নম্বর আমি গুলিয়ে যাচ্ছি। 7 নম্বর ম্যাডাম হচ্ছে গোপী মধুরা, দেখুন মানে হ্যাঁ সেকেন্ড হ্যাঁ লাস্ট, আচ্ছা, ঠিক আছে? গোপী মধুরা লীলা মধুরা युक्ते युक्तं मधुरं मुक्तं मधुरं। আসলে লেখাগুলো ছোট। দৃষ্টং মধুরং শ্রেষ্ঠ। এখন ঠিক আছে? না না, হ্যাঁ, দৃষ্টং মধুরং শ্রেষ্ঠং মধুরং মধুরাধিপতের রাখিলেন মধুরম। এটা আমার খুব ভাল লাগছে আসলে। আচ্ছা আমি বলছি, দেখুন একবার, দেখুন এটা আমরা আসলে অন্য একটা সুরে শুনে অভ্যস্ত, তো তাই এটা অসুবিধাই হচ্ছে অনেকের, এটা অন্য একটা সুরে বলতে। যেমন আমাদের প্রথমবারেই হচ্ছিল, অর্ণবাবু সম্ভবত হচ্ছিল প্রথমবারে। দেখুন মানে আমরা শুনে একরকম অভ্যস্ত তো একেবারে ইউটিউবে সব জায়গাতে। আচ্ছা, আমার বাংলাটা স্যার আসছে না, আমার খালি দেবনাগরীটা আসছে। হ্যাঁ, বাংলাটা শেয়ার করা নেই, আমি বাংলা শেয়ার করছি। আচ্ছা 7 নাম্বারটা আমি বলছি একবার। ঠিক আছে, আমি পড়তে পারছি কিন্তু ভালো করে পড়তে পারছি না। গোপী মধুরা লীলা মধুরা युक्तं मधुरं मुक्तं मधुरं दृष्टं मधुरं शिष्टं मधुरं मधुराधिपतेरखिलं मधुरम। আচ্ছা এরপরে আছে শম্পা ম্যাডাম, আপনি পরের শ্লোকটা বলুন, 8 নম্বর শ্লোক। বাংলাটাই শেয়ার করছি, আসছে না স্যার আমার কাছে। বাংলায় শেয়ার করছি ম্যাডাম। একটু বড় করে দিবেন, তাহলে আমি একটু ভালো দেখতে পাবো, নাহলে আমি ঠিক আছে, দেখতেও পাই ঠিক না। আছে, এখন ঠিক আছে। গোপা মধুরাটা, হ্যাঁ আচ্ছা কারণ আমি একটু ঠিক করে নি লাইনটা। গোপা মধুরা গাভো মধুরা যষ্টির মধুরা সৃষ্টির মধুরা দলিতং মধুরং
ফলিতং মধুরং মধুরাধিপতি অখিল পতি মধুরাধিপতিরখিলং মধুরম। আচ্ছা ঠিক আছে, আমি বলছি একবার দেখুন। হ্যাঁ, গোপা মধুরা গাবো মধুরা यष्टिर मधुरा सृष्टिर मधुरा दलितं मधुरं फलितं मधुरं मधुराधिपतेरखिलं मधुरम। আচ্ছা তাহলে আমরা আজকে মধুরাষ্টকম দেখলাম। আচ্ছা এরকম এই একই ছন্দে আমাদের শঙ্কর দেশিকা অষ্টকম এটাও রয়েছে। শঙ্কর দেশিকা অষ্টকম। দেখুন এই স্তোত্রটা विदिताखिल शास्त्र सुधा जलधे महितोपनिषद कथितार्थ निधे हृदये कलये विमलं चरणं भव शंकर देशिक मे शरणम। দেখুন বেশ মজার, কিন্তু আপনি যদি একটা ছন্দের একটা শ্লোক পড়তে ভালোভাবে শিখে যান তাহলে সেই ছন্দের যে কোনো শ্লোক মানে চেষ্টা করে অবশ্যই পড়তে পারবেন, তাই না? এটা খুব মজার, ঠিকই বলেছেন। তাহলে আমাকে একটা শ্লোক খুব ভালো ততটাই ভালোভাবে পড়া শিখতে হবে, মানে ব্যাপারটা আর কি ওই যে সুরটা বা স্টাইলটা আমাকে এতটাই হৃদয়স্থ করতে হবে যে নতুন যে কোনো শ্লোক আমাকে দিলে যেন সুরটাতে আমার সমস্যা না হয়, শব্দের ক্ষেত্রে আমার সমস্যা আসতে পারে। নতুন একটা শ্লোক পেলে আমি ওই সুরটাকে ওই শ্লোকে বসাতে পারছি না, সেটা যেন না হয়। তাহলে ওই সুরটা অতটাই আমাদেরকে প্র্যাকটিসে রাখতে হবে আর কি, যে সুরের যেন কোনো অসুবিধা না হয় নতুন শ্লোকের ক্ষেত্রে। শব্দের সমস্যা হলে সেটা আপনি এইরকম ছোট ছোট অংশে ভেঙে তারপরে যুক্ত করে উচ্চারণ করে সেটাকে মিটিয়ে ফেলতে পারবেন। সুরের ক্ষেত্রে যদি সুর আর লিরিক্সটাকে যদি বসাতে না পারেন তখন কিন্তু ওটা খুব সমস্যা হয়। ওই সমস্যাটা আর কি চেষ্টা করে হলে হয়তো হবে না, নিজে থেকে যখন চেষ্টা করবেন তাও দেখছেন হচ্ছে না। ওই জন্য সুরটাকে আমাদের ততটাই আত্মস্থ করতে হবে যাতে আমরা যে কোনো নতুন শ্লোকে সেটা অনায়াসে বসাতে পারি। এই যে স্যার এইগুলো শ্লোকগুলো আপনি দিচ্ছেন, এই স্তোত্রগুলো, এগুলো কোনটা কোন ছন্দে যেটা দেখালেন সেটাও পাঠিয়ে দেবেন তো? দেখুন এই মানে এটা আমি ওই বই থেকে জাস্ট পিডিএফ করেছি এই স্তোত্রটা। ওই বইয়ে দেখুন এখানে লেখাই আছে, মানে আমাকে ওটা কোন ছন্দের, হ্যাঁ ওটা লেখা আছে, ছন্দ তৌটকম। তাহলে ওখানে ওই বইয়ে হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে উল্লেখ করা আছে। আচ্ছা ওই স্তোত্রমালাতে? হ্যাঁ ওকে, ওটা হচ্ছে আমাদের জন্য ওই জন্য খুব হেল্পফুল আর কি। ঠিক আছে, ওটা আমাদের জন্য অত্যন্ত হেল্পফুল। স্তোত্রমালাটা ব্যবহার করাটা হচ্ছে প্রধান। এইখানে কি আমরা পেতে পারি এটা? ওই গোলপার্কে যে ইনস্টিটিউট অফ কালচারে পেতে পারি? হ্যাঁ ওখানে পেয়ে যাবেন। তাহলে আমি কালকেই দেখবো ওটা। ঠিক আছে। এই যে ছন্দগুলো এক একটা যে স্তোত্র এক একটা ছন্দে, তো এইটা মানে কোথা থেকে এসছে? মানে এটা কি পরম্পরাগতই, মানে শুনে শুনে একজন যেরকম পরম্পরা না ম্যাডাম, এটা হচ্ছে যেমন প্রত্যেকটা, যেমন আমাদের এটা তো প্রত্যেকটা সাহিত্যের ক্ষেত্রেই আছে, আমাদের বাংলাতে বা ইংরেজিতে হোক, একটা নির্দিষ্ট স্ট্রাকচার মেনটেন করলে নির্দিষ্ট ছন্দ। হ্যাঁ মানে এইটা মানে কে প্রতিষ্ঠা করে মানে কে তৈরি করেছেন? টোটকাচার্য উনি বোধহয় এই ছন্দটা ইন্ট্রোডিউস করেছেন। হ্যাঁ এটা এই ছন্দে এই স্তোত্রটাকেও টোটকাষ্টকম বলা হয়। আচ্ছা, টোটক ছন্দে বিরচিত বলে এটাকে টোটকাষ্টকমও বলা হয়। মানে এটা ঠিক হিস্টোরিক্যালি আমারও জানা নেই এটা ঠিক কিনা, যেহেতু ওনার নামেই টোটক ছন্দ, বা হয়তো ওনার নামে প্রসিদ্ধি পেতে পারে। উনি যে এই স্তোত্রটা মানে শঙ্করাচার্যকে উদ্দেশ্য করে স্তোত্র লিখেছেন, এই স্তোত্রের প্রসিদ্ধির কারণে আর কি, যেহেতু টোটক ছন্দে রচিত, প্রসিদ্ধির কারণে ওটা টোটক নাম পেয়েছে ছন্দটা কিনা সেটা আমার জানা নেই। এগুলো এটা ঐতিহাসিক ভাবে সেটা আমি জানি না ঠিক,
কিন্তু এটা তোটক ছন্দে রচিত এবং এটাকে তোটকাষ্টকমও বলা হয় এই স্তোত্রটাকে। স্যার আপনি কি বলছিলেন ওটা বুঝতে পারলাম না, মানে এই যে ছন্দগুলো এক একটা যে স্তোত্র এক একটা ছন্দ, মানে এটা কি? দেখুন, এক একটা ছন্দ বলতে, ছন্দ মানে একটা স্ট্রাকচার বলতে, ওটা আমাদের তো থিওরি পড়ানো হয়নি। হ্যাঁ তো হ্যাঁ স্ট্রাকচার বলতে এখানে বাস এতটাই মাথায় রাখবেন যে হ্রস্ব দীর্ঘ, মানে একটা পার্টিকুলার, ধরুন এখানে আমার অক্ষর সংখ্যা আছে 11। আমি ধরুন আপনাদের যেমন হচ্ছে, যেমন মোবাইল ডিজিট যেরকম হয়, একটা 10 ডিজিটের হয়, তাই তো? তাহলে সেখানে যদি আমি জাস্ট একটা নাম্বারের জায়গায়, ধরুন আপনার যে নাম্বারটা, সেখানে যদি আমি একটা ডিজিটের জায়গায় অন্য একটা ডিজিট দিয়ে দিই, সেটা তখন আপনার নাম্বার না। হ্যাঁ আবার আপনার ওই 10 ডিজিটের মধ্যে যদি আমি যে কোনো দুটো ডিজিটকে যদি ওলট পালট করে দিই, মানে আগেরটা পরে পরেরটাকে আগে করে দিই, তাহলেও নাম্বার চেঞ্জ হচ্ছে। হ্যাঁ অর্থাৎ আমি যদি স্ট্রাকচারটাকে কোনোভাবে চেঞ্জ করি, সেটাকে একটা আগে একটা পরে এটা দিলেও চেঞ্জ হবে, আর একটা তুলে দিয়ে আর একটা বসিয়ে দিলে সেটাতেও স্ট্রাকচার চেঞ্জ হবে। আচ্ছা সেরকমই একটা আমাদের ছন্দের ক্ষেত্রে ধরুন এই যে 30 মানে বলা হয়েছে 11টা অক্ষর থাকবে। আপনি খেয়াল করে দেখেছেন যে ইন্দ্রবজ্রা, উপেন্দ্রবজ্রা, উপজাতি, তিনটে ছন্দের ক্ষেত্রেই একটি পাদে অক্ষর সংখ্যা 11টা। হ্যাঁ অক্ষর সংখ্যাটা সমান। হ্যাঁ তাহলে চেঞ্জ কি হচ্ছে? স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে। স্ট্রাকচারটা বলতে এখানে কি, এখানে স্ট্রাকচার বলতে হ্রস্ব আর দীর্ঘ, আচ্ছা দীর্ঘ যেটাকে আমরা টেকনিক্যালি বলি হচ্ছে লঘু গুরু। হ্রস্বকে বলি টেকনিক্যালি ছন্দের ক্ষেত্রে লঘু, দীর্ঘ বর্ণকে বলা হচ্ছে গুরু। তাহলে এই যে লঘু গুরুর যে স্ট্রাকচার, সেটাকে যদি আমি অন্য একটা স্ট্রাকচারে সাজাই, ধরুন আমার একটা ক্রম আছে এরকম, মানে 11টা অক্ষরকে যদি আমি জাস্ট একটা এক্সাম্পল একটু বুঝিয়ে দিই আপনাদেরকে জিনিসটা, জাস্ট একটু ওয়েট করুন। এটা অনেকেই কোয়েশ্চেন করছেন, জাস্ট একটু ধারণাটা থাক প্রত্যেকের। আমি একটা ওয়ার্ডস ফাইল শেয়ার করছি, ওটাকে জাস্ট দেখুন। ধরুন 11টা অক্ষর, আমি কি বললাম, আমাদের এখানে জাস্ট লঘু গুরু, আমার এই দুটো এন্টিটি রয়েছে, আর কিছু নেই। মানে এই লঘু গুরুটাকে যদি আমি জাস্ট এইরকম ভাবে, আমি লঘুর জায়গায় ল লিখছি, কেমন লঘুর জায়গায় আমি ধরুন আমি শর্ট ফর্ম হচ্ছে ল লিখছি লঘুর জায়গায়। দেখা যাচ্ছে তো স্ক্রিন দেখা যাচ্ছে কিন্তু কোনো লেখা দেখা যাচ্ছে না তো। আমি লিখিনি এখনো, ঠিক আছে। দেখুন লঘুর জায়গায় আমি ল ইউজ করব, আর গুরুর জায়গায় আমি গ ইউজ করছি। তাহলে আমি যদি ধরুন 11টা, আমাকে 11টা সাজাতে হবে, তাহলে আমি ধরুন ল রাখলাম, নেক্সট গ, ল, ল, গ, ল, গ। কটা হয়েছে? পজিশন চেঞ্জ করে দেবো এক একটাতে একটা। হ্যাঁ, কটা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 11টা হয়েছে। আমি যদি এই স্ট্রাকচার থেকে আমি জাস্ট একটা যদি চেঞ্জ করি, দেখুন প্রথমটাতে আমি বা শেষেরটাতে আমি শুধু গয়ের জায়গায় ল করে দিলাম, তাহলে আমরা যে মোবাইল নাম্বার সেই রকম ভাবেই এটা স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, কিন্তু অক্ষর সংখ্যা সমান আছে। হ্যাঁ, তাহলে এটা একটা ডিফারেন্ট ছন্দ। এই ছন্দটা ডিফারেন্ট হয়ে গেল, এই ছন্দটা ডিফারেন্ট হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, এরকম। আচ্ছা, তাহলে এই যে ছন্দের যে এটাকে এই ছন্দ মানে এই যে অক্ষর সংখ্যাটা সেটা চেঞ্জ হতে পারে, 11টা থেকে 12টা হবে, মানে একটা পাদে আমি 12টা অক্ষর পাবো। যেমন অনুষ্টুপে 8টা পাচ্ছি, ইন্দ্রবজ্রাগুলোতে আমি 11টা পাচ্ছি। এরকম আরো বড় ছন্দের ক্ষেত্রে সেখানে আমি আরো বেশি অক্ষর পাবো, মানে একটা পাদে 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা এরকম হবে। শুধুমাত্র ক্রমটা চেঞ্জ হবে। এই যে মানে পার্টিকুলার এই যে ক্রম, লঘুগুরুর যে ক্রমটা, আপনার মোবাইল নাম্বারটা যেন একটা নির্দিষ্ট ক্রম মেনটেন করছে, ওই ক্রমটাকে যদি একটু হেরফের করে দেওয়া হবে, একটু মানে কি একটাই, তাহলে নাম্বারটা চেঞ্জ হয়ে যায়। সেরকম এখানেও তাই। তো এই যে ভুজঙ্গ প্রয়াত বলে এটাতে কত হচ্ছে? ভুজঙ্গ প্রয়াতের সঙ্গে আপনার 12টা অক্ষর আছে। এটা লেখা নেই আপনার ওই কিন্তু তোটকম ওটাতে কটা আছে স্যার? 12টা। 12টা আছে। কিন্তু তাহলে ওই অনুস্বার যেগুলো আছে সেগুলো উচ্চারণ হবে না, সেগুলো সংখ্যা হবে না? উচ্চারণ হবে তো ওগুলো। ওটা নিলে তো 12টার বেশি হচ্ছে বোধহয়, একটু দেখি। না অনুস্বার মানে কি, দেখুন আপনাকে সেই ওই কথাটা মাথায় রাখতে হবে। আমাদের এখানে অক্ষর বলতে কি,
উচ্চারণ করতে পারি এরকম ক্ষুদ্রতম অংশ। এখন যদি আপনাকে আমি জাস্ট ফর এক্সাম্পল এই যে শ্লোকটা আছে, ধরুন যে কোনো শ্লোক একটা এখান থেকে আহ, যে কোনো একটা মানে শ্লোকে নিন যেখানে বিসর্গ আছে, হরি এখানে বিসর্গ আছে, ধরুন এইটুকু যদি আমি জাস্ট মুছে দিই, আপনি শুধুমাত্র বিসর্গটাকে উচ্চারণ করতে পারবেন না। যেমন স্বরবর্ণের সাহায্য ছাড়া ব্যঞ্জনের উচ্চারণ সম্ভব না, সেরকমই বিসর্গ অনুসার এগুলো তো কেবলমাত্র উচ্চারিত হয় না। এগুলো শুধুমাত্র বা কেবলমাত্র এক্সিস্টেন্সই থাকে। আচ্ছা, ওগুলোকে ধরা মানে হবে। এটা একটা মানে রিহি, এটা একটা হুম। ঠিক আছে। আচ্ছা দেখুন তাহলে ভুজঙ্গ প্রজাতিতে কটা অক্ষর আছে? অক্ষর সংখ্যা 12টা। 12টা। টোটকমে কটা আছে? 12টা। চেঞ্জ কি হচ্ছে? অক্ষর ক্রমটা চেঞ্জ হচ্ছে, মানে ওই যে স্ট্রাকচারটা, লঘু গুরু স্ট্রাকচারটা চেঞ্জ হচ্ছে। দেখুন এখানে ওটা আমাদের এই টেকনিক্যালি গণ বলা হয়, ইয়াগন 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 আর সগন 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 সগন। আমি জাস্ট যদি ওটাকে লিখি ভুজঙ্গ প্রজাতি এবং টোটক স্ট্রাকচারটা যদি আমি এই মানে এটা হচ্ছে ধরুন একটা জাস্ট কি বলবো, এটা সাংকেতিক অক্ষর। এই যে ইয়াগন ইয়াগন বলছি, এটা হচ্ছে এটাকে যদি আমি ডিকোড করি তাহলে সেটা দাঁড়াবে, এটাকে ডিকোড করবো কিভাবে? লঘু গুরু ক্রমেই ডিকোড করতে হবে। মানে যদি আমি এটাকে লঘু গুরু ক্রমে ডিকোড করি 12টা অক্ষরকে, কি হবে? ইয়াগন বলতে আমার লঘু গুরু গুরু তিনটে। তাহলে আমাকে জাস্ট যদি ভুজঙ্গ প্রজাতির স্ট্রাকচার যদি আমাকে বলতে হয় তাহলে সেটা হচ্ছে এইটা হচ্ছে ভুজঙ্গ প্রজাতির স্ট্রাকচার। এই ক্রমটা মেনটেন করে লঘু গুরু গুরু লঘু গুরু গুরু লঘু গুরু গুরু লঘু গুরু গুরু, তাহলে সেটা ভুজঙ্গ প্রজাত ছন্দ। আর টোটক ছন্দে কি বলা হয়েছে? 4টেই সগন। সগন বলতে আমাদের সব লঘু, আচ্ছা সব লঘু না, সরি ল ল গ ল ল লঘু লঘু গুরু, এইটা হচ্ছে সগনের মানে আর কি। যদি আমি সগনকে ডিকোড করি তাহলে এটাই লঘু লঘু গুরু, মানে এইটা হচ্ছে আমার টোটক ছন্দ। অক্ষর সংখ্যা সমান, দেখুন এই যে ক্রমটা চেঞ্জ আছে, স্ট্রাকচারটা চেঞ্জ আছে, লঘু গুরুর যে স্ট্রাকচার সেটা চেঞ্জ আছে, তাই না? তাহলে এটাই মানে ছন্দ বলতে অ্যাকচুয়ালি এটা আর কিছুই না। আচ্ছা, এখন অনেকটা ক্লিয়ার হলো। হ্যাঁ, এটা একটু ক্লিয়ার হলো। মানে একটা অক্ষরের এই অক্ষর সংখ্যাটা সমান থাকলেও ওই অক্ষরটা কোন ক্রমে আছে, ওটা স্ট্রাকচারটা কিভাবে আছে, লঘু গুরু স্ট্রাকচারটা কিভাবে আছে। স্যার একটা প্রশ্ন ছিল, কত রকম ছন্দ আছে স্যার? এবারে আপনারা একটু যদি এটাকে সেই যেমন আপনাদের ওই যেমন 0-1 কে যদি আমরা করি, সেটাকে আমরা হাইয়েস্ট কতটা মানে কতগুলো স্ট্রাকচার পেতে পারি। এবার এগুলোতে ভেবে দেখুন কতগুলো স্ট্রাকচার পেতে পারি আমরা এখানে যখন সংখ্যাটা ক্রমশ বাড়ছে। এটাকে ম্যাথমেটিক্যালি যদি আমরা দেখি তাহলে 12টা অক্ষর সংখ্যাতে 12টা অক্ষরে আমি কতগুলো ভ্যারিয়েশন পেতে পারি, মানে ওই ফ্যাক্টোরিয়াল 12 করে না স্যার? যদি ভাগ করি তাহলে ওই সংখ্যাটা সেটা অনেক, মানে সেটাকে আর সংখ্যায় বলেও লাভ নেই। ঠিক আছে, মানে কতগুলো ছন্দ হতে পারে এটাকে সংখ্যাতে প্রকাশ করে তো আর কোনো প্রয়োজন নেই যে এই এটা 12টা হলে এরকম হবে, ওটাকে যদি 13 মানে একটা পাদে যদি 13টা হয় তারও একই রকম ততগুলো ছন্দ হবে, তো যতগুলো স্ট্রাকচার ততগুলো ছন্দ। 14টা হলে যতগুলো স্ট্রাকচার ততগুলো ছন্দ, সেটা এক প্রকার আমরা বলতে পারি যে ওটা তো কোনো শেষ নেই স্যার, নিজের ইচ্ছা মতো করা যায় তো ছন্দ। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এবারে এটার কি কিছু প্রসিদ্ধ আছে, মানে একেবারে যতগুলো স্ট্রাকচার আছে আমি সবগুলো স্ট্রাকচারের এক্সাম্পল পাবো বা আমাদের সাহিত্যিকরা করে গেছেন এমনটা না, মানে কিছু প্রসিদ্ধ একেবারে সেটা পার্টিকুলার বই আছে এবং কতগুলো স্ট্রাকচার। ব্যাপারটা একটু যদি আপনারা একটু খেয়াল করে দেখেন, আপনাকে যদি এখন প্রশ্ন করি আগে গ্রামার নাকি আগে ভাষা? আগে গ্রামার। না ঠিক করে বলুন। আগে ভাষা। আগে ভাষা, হ্যাঁ অবশ্যই ভাষা। সেরকমই ছন্দ, ছন্দ মানে ইটস গ্রামার, এটাও গ্রামার একটা, মানে কবিতা লেখার গ্রামার। তাহলে আগে কি, আগে কবিতা লেখা হয়েছে নাকি আগে ছন্দ করা হয়েছে?
আগে কবিতা লেখা হয়েছে। তাহলে আগে হচ্ছে যারা সাহিত্যিকরা লিখে গেছেন সেটার উপরে ভিত্তি করে তারা যতগুলো এরকম ভ্যারিয়েশন পেয়েছেন ঠিক সেভাবে ওই স্ট্রাকচারগুলোকে নিয়ে ছন্দ নাম দেওয়া হয়েছে, যেটা এই স্ট্রাকচার হলো এই ছন্দ। তাহলে ওই জন্য আমাদের সাহিত্যিকরা ওই যে ম্যাডাম যেটা বলেন ইকুয়েশনটা, অতগুলো ইকুয়েশনে আমাদের মানে সাহিত্যে শ্লোক পাওয়া যাবে না। অর্থাৎ আমরা 12টা অক্ষর আছে একটি পাদে এবং যতগুলো স্ট্রাকচারের পাবো সেই সংখ্যাটা লিমিটেড একেবারে, যতগুলো পেয়েছি আমরা এক্সাম্পল, মানে সেই অনুযায়ী আমাদের ততগুলো ছন্দ রয়েছে। এবার আপনি নতুন স্ট্রাকচার তৈরি করতে পারেন অবশ্যই, কিন্তু তার এক্সাম্পল আপনি পাবেন না, এক্সাম্পল আপনাকে করতে হবে। যেমন বোধহয় মাইকেল মধুসূদন চতুর্দশপদী ছন্দে করেছিলেন, তাই না? এবার আমাদের ছন্দের ক্ষেত্রে আর কি ওটা আমরা থিওরিতে দেখিনি, যাই হোক একটু মানে স্ট্রাকচার নিয়ে একটু আলোচনা হলো, আশা করি একটু আইডিয়া হয়েছে। ঠিক, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। আপনি একবার এইটাই বিদিতা খিলা শাস্ত্র ওটাতে যান, এটা মনে হচ্ছে ধরে ফেলা গেছে এই টোটকটা, লালা মানে লঘু লঘু গুরু। হ্যাঁ, লঘু লঘু গুরু দেখুন, ওটাকে স্যার আপনি ওটাতে একটু যান, মিলিয়ে দেখুন। ওটাকে একটা স্ক্রিনে ডিসপ্লে করুন স্যার। আচ্ছা, সরি, ওই স্ক্রিনটা শেয়ার করেন, আমার ওয়ার্ডটা শেয়ার করছি। আচ্ছা দেখুন, ওটা দেখুন আর এটা দেখুন। মানে লঘু লঘু গুরু বিদিতা খিলা বিদিতা দুটো হ্রস্ব, তাহলে লঘু লঘু, তা দীর্ঘ গুরু। নেক্সট খিলা দুটোই হ্রস্ব, লঘু লঘু, সা দীর্ঘ গুরু, শ্বাস, ঠিক আছে, দীর্ঘ মানে গুরু। আচ্ছা নেক্সট ত্র হ্রস্ব আছে, অকার আছে, তাহলে ওটাও দেখুন যুক্তাক্ষর বলে কিছু নেই এখানে, হ্রস্ব আর দীর্ঘ। লঘু গুরু বিবেচ্য হচ্ছে হ্রস্ব দীর্ঘ, হ্রস্ব দীর্ঘ হচ্ছে স্বরবর্ণের বৈশিষ্ট্য, ব্যঞ্জন বর্ণের না। তাহলে স্ত্র এটা যুক্তাক্ষর হলেও লঘু যেহেতু হ্রস্ব আছে, তাহলে স্ত্র সু দুটোই লঘু, ধা দীর্ঘ গুরু, লঘু লঘু গুরু। নেক্সট জল লঘু লঘু, ধে গুরু। থ্যাংক ইউ। ঠিক একই রকম যদি আগের স্ট্রাকচারটাও দেখেন, আমাদের যেটা ভুজঙ্গ প্রিয়াতে যেটা রয়েছে ওখানে কি রয়েছে, ওটা হচ্ছে আমাদের 4টে ইয়াগন। ইয়াগন বলতে ইয়া মাতা মানে লঘু গুরু গুরু। যদি ওটাকে একটু খেয়াল করেন, আমাদের এখানে দেখুন ন তাত লঘু গুরু গুরু, ন তাত দেখুন, ন হ্রস্ব লঘু, তাত গুরু গুরু, ন লঘু মাতা গুরু গুরু, ন লঘু বন্ধু। এখানে আমাদের একটা প্রশ্ন হতে পারে যে স্যার এখানে দুটো হ্রস্ব আছে তাই তো, কিন্তু এই দুটো গুরু বর্ণ কেমন, এটা আমাদের একটা টেকনিক্যাল ব্যাপার হচ্ছে এটাই যে যুক্তাক্ষরের আগের বর্ণ সেটা হ্রস্ব হলেও গুরু। স্যার সরি, এইখানে একটা আমি মিস করে যাব, একটা কথা আপনার জানতে চাইছি। প্রথম লাইনটা যেটা আছে ন তাত ন মাতা ন বন্ধুর ন দাতা, এটা কিন্তু ওই স্তব কুসুমাঞ্জলি স্বামী গম্ভীরানন্দের যে বইটা আছে সেখানে ন বন্ধুর ন নপ্তা লেখা আছে। নপ্তার দাতা কথাটা কি একই? হ্যাঁ হ্যাঁ, মানে অর্থে কোনো অসুবিধা নেই। আচ্ছা, ওখানে ন বন্ধুর ন নপ্তা আছে, মানে ওই স্বামী গম্ভীরানন্দের যে স্তব, এরকম মানে পাঠভেদ প্রচুর পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এবারে পাঠভেদ ততক্ষণই আমাদের গ্রাহ্য যতক্ষণ না অর্থে কোনো রকম বা তাৎপর্যে কোনো রকম হানি হচ্ছে। স্যার একটু আপনি যেটা যুক্তাক্ষরের আগে যেটা বললেন লঘু হয়ে যাবে, বললাম কি এটা টেকনিক্যাল ব্যাপারটা এরকম যে যুক্তাক্ষরের আগের অক্ষর আমরা কি জানছি, হ্রস্ব ইজ ইকুয়াল টু লঘু, দীর্ঘ ইজ ইকুয়াল টু গুরু, ঠিক আছে, এটা সাধারণ। এখন যুক্তাক্ষরের আগে হ্রস্ব থাকলেও সেটা গুরু। এবার আমরা যদি এই নিয়মটাকে, তাহলে দেখুন এখানে বন্ধু দুটোই গুরু, বটা হচ্ছে যুক্তাক্ষরের আগে আছে, নয় ধয় হ্রস্ব যুক্তাক্ষর তার আগে আছে। একই রকম নয় ধয় হ্রস্ব উকারটা ওটাও হচ্ছে রয় ন যুক্তাক্ষরের আগে আছে, তাহলে দুটোই গুরু। তাহলে লঘু গুরু গুরু, দেখুন স্ট্রাকচারটাকে মেনটেন করেই যাচ্ছে, ন দাতা লঘু গুরু গুরু। ওই জায়গাটা মানে বটাকে টানতে হবে না, বটাকে টানতে হবে না, আপনাকে বটাকে টানার দরকার নেই।
তাহলে গুরু এবারে রোলটা কি হলো? এবারে টানতে হবে বলতে দেখুন আসলে এই এই যে বলা হচ্ছে যে যুক্তাক্ষরের আগের অক্ষরটাকে গুরু ধরতে হবে। গুরু মানে আপনি স্বভাবতই ওটা উচ্চারণ করেন একটু দীর্ঘের মতো। ওকে, আপনি দেখুন মানে এমনি সময় নটা বলছেন, আর বন্ধু বলতে দেখুন নয়ের থেকে হ্যাঁ fraction একটু of হ্যাঁ second একটু হ্যাঁ যাচ্ছি আমরা। স্ট্রেস বেশি আছে, স্ট্রেস যুক্তাক্ষর বেশি আছে। থাকার জন্য দীর্ঘই হচ্ছে ওটা আন্ডারস্টুড, উচ্চারণ করতে গেলে। আন্ডারস্টুড। ওকে স্যার, ওকে ঠিক আছে, ওই জন্য। স্যার আরেকটা কথা, বলুন। স্যার এই যে শ্রী শঙ্করা দেশি কাষ্টকম, এটার যে থার্ড লাইনটা আছে, হৃদয়ে কালাইয়ে, এটা লঘু লঘু গুরু, কালাইয়ে লঘু লঘু গুরু, তারপরে আছে বিমলাম চরণম। তো এখানে তো লামটাতে তো স্যার হ্যাঁ, গুরু নেই। লমটা হচ্ছে গুরু, অনুস্বার এবং বিসর্গযুক্ত। আচ্ছা আচ্ছা সেটা হ্রস্ব হলেও গুরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখুন টেকনিক্যালি বেশি টাইম লাগছে আপনার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা গুরু। আচ্ছা, হ্যাঁ আরেকটা যেটা ওই পাঠভেদ নিয়ে যেটা বলছিলেন আর কি, না তাতো না মাতা না বন্ধুর না দাতা। আচ্ছা হ্যাঁ, নপ্তা দাতা মানে ওই অর্থে কোনো ভেদ নেই বলতে, দাতা বলতে আপনার যিনি দান করেন, আর নপ্তা বলতে হচ্ছে আমরা নাতিকে বলি আর কি, ঠিক আছে। নাতি শব্দের সংস্কৃত শব্দ নপ্তা, পৌত্র যেটাকে বলে, পৌত্র। পৌত্র। আচ্ছা, এবারে একটু যদি মানে একটু কি বলবো সূক্ষ্ম দৃষ্টিতে ভাবেন, তাহলে না তাতো না মাতা না বন্ধুর না নপ্তা, এটাকে একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে মানে কনটেক্সটের দিক থেকে। পুরো এই লাইনটাতে পুরোটা তাতা মাতা বন্ধু নাতি এটাই প্রপার লাগছে। দাতা এটা যেন আগের তিনটে থেকে ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, সেটাই আমার স্ট্রাইক করেছিল ওই যখন স্বামী গোবিন্দানন্দজির ওইটা আমি পড়ছিলাম আর কি, ওই জন্যই জিজ্ঞেস করলাম। থ্যাংক ইউ। তো বেশ ঠিক আছে, তাহলে আজকে আমরা তোটক ছন্দ দেখলাম। আচ্ছা আমি তাহলে এই পিডিএফটা শেয়ার করে দিচ্ছি, আর আপনারা যদি পারেন তো বইটাকে কালেক্ট করে নেবেন সবাই। স্যার প্রতিটা ছন্দের অডিওটা যদি পাঠান তাহলে একটু প্র্যাকটিস প্লিজ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি একটা মাচ। করে শ্লোক আমি পাঠিয়ে দেবো, একটা করে শ্লোক পাঠিয়ে দেবো, সেই শ্লোকটা আপনারা শুনে ভালো করে অভ্যাস করবেন, প্র্যাকটিস করবেন। স্যার মধুরাংটা দেবনাগরীতে পাঠাবেন প্লিজ পিডিএফ। আচ্ছা আমি ম্যাডাম স্তবনাঞ্জলি বইটা, একটু থেমে যান, আমাদের সংস্কৃতর দেবনাগরী স্ক্রিপ্টে হচ্ছে, আমি ওই স্তবনাঞ্জলি বইটাই শেয়ার করে দিচ্ছি, ওই বইয়ের সূচিপত্রে আপনি দেখে নেবেন, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে স্যার অডিওটা পাঠিয়ে দেবেন একটু হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দেবো প্লিজ। স্যার গত সপ্তাহে যে লাস্ট ক্লাসটা হয়েছিল ওটা ইউটিউবে আপলোড হয়নি দেখছি, ওটা একটু করলে ভালো। আচ্ছা গত সপ্তাহে সম্ভবত আপনাদের রবিবারের যে ক্লাসটা হয়েছিল ওটা আপলোড, ওটা মানে রবিবারে একটা যে ক্লাস হয়েছিল আপনাদের অন্য দিনে, সেটা সম্ভবত আপলোড হয়নি, ঠিক আছে? ওটা এখনো হয়নি, ওটা রেকর্ডিংটা পাঠানো হয়েছে, ওটা আসলে অফিস থেকে করা হয়নি, ওটা আমি করেছিলাম পার্সোনালি, ওটা পাঠানো হয়েছে, ওটা আপলোড করা হয়নি এখনো, ঠিক আছে? স্যার হ্যাঁ বলুন। স্যার সেকেন্ড ক্লাস একটা বোধহয় রবিবারে হয়েছিল যেটা আমি করতে পারিনি, ওটাও স্যার ইউটিউবে আমি খুঁজেছি পাইনি, মানে জানুয়ারি কি এরকম একটা সময় নাকি ফেব্রুয়ারি ফার্স্ট একটা ক্লাস, 2 ফেব্রুয়ারি এরকম কিছু হবে স্যার, মানে কারো বিভক্তি এইসব কিছু পড়িয়েছিলেন আপনি। স্যার ফার্স্ট ক্লাস আমি পেয়েছি, সেকেন্ড ক্লাসটা পাইনি স্যার। আচ্ছা আচ্ছা আমি দেখছি আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার ইউটিউবে কিভাবে পাওয়া যাবে ওটা একটু লিখে দেন যদি। দেখুন আপনাদের হচ্ছে ফার্স্ট ক্লাস যদি একটা পেয়ে থাকেন, এবার ওটাকে কন্টিনিউ একটু মনিটরিং করবেন, যে নেক্সট ক্লাস বা নোটিফিকেশন যদি থাকে, বা একটু ওখানে গিয়ে সার্চ করতে হবে, মানে ওখানে প্লেলিস্টে গিয়ে আমাদের ক্লাস যেখানে আপলোড হচ্ছে ওখানে একটু গিয়ে একটু দেখবেন, সার্চ করে যে নতুন কিছু আপডেট এসছে কিনা। একটা ক্লাস যদি পেয়ে থাকেন, এবারে সেই লিঙ্কটাকে ইউজ করে আপনারা একটু মনিটরিং করতে থাকবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা স্যার একটা কথা জিজ্ঞেস করছি স্যার, স্বামী গম্ভীরানন্দজির যে বইটার নামটা আরেকবার একটু বলবেন? স্তব কুসুমাঞ্জলি। ধন্যবাদ স্যার। আমি স্যার নই, আমি একজন ছাত্র। হ্যাঁ ঠিক আছে, ওকে, ধন্যবাদ।
ঠিক আছে, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। শুভরাত্রি স্যার, থ্যাংক ইউ। শুভরাত্রি স্যার।